আছে। না ওটা শেষ হয়নি, ওটা পরে করাবো, কারণ ওটা অনেক বড়, দেখা গেল ওটা চক করে অন্য কিছুই হলো না, আলো চ্যাপ্টার। ঠিক আছে, আগে ছোট চ্যাপ্টারগুলো করিয়ে নিই। ছোট বলতে এটাও মনে হচ্ছে 2 দিন লেগে যাবে। যাই হোক, গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ। আচ্ছা, চাপের কথা বলেছে প্রথমে, চাপের একক টেকক বলেছে, তারপর সমান বায়ুমণ্ডলীয় চাপ। দেখ, চাপ জিনিসটা কি বল? আমি ইংলিশ নাম বলতে বলিনি, জিনিসটা কি চাপ মানে কি? ওটার ইয়ে কি মানে, আরে কিভাবে আসে অন্যান্য রাশির সাথে সম্পর্ক কি চাপের? চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই না? হ্যাঁ, কলমটা ডিস্টার্ব দিচ্ছে কেন? বল বাই ক্ষেত্রফল, তাই তো। বল মানে কি? বল কি? ভর ইন্টু ত্বরণ বলা যায়, ঠিক আছে। যাই হোক, তাহলে চাপকে ইংলিশে আমরা কি বলছি? প্রেসার, ওই জন্য পি দিয়ে লেখা হয়, ঠিক আছে। পি ইজ ইকুয়ালস টু, বলকে আমরা ইংলিশে কি বলি? ফোর্স, থেকে এফ দিয়ে লিখি, আর ক্ষেত্রফলকে কি দিয়ে লিখি? এ দিয়ে লিখি, তাই না? ঠিক আছে, এইবার আমরা চাপের একক আর চাপের মাত্রা জিনিসটা জানবো, ঠিক আছে। একক মানে কি? ওই যে আমরা বলি যে এটা কত কিলোগ্রাম, 5 কিলোগ্রাম, ঠিক আছে। তো কিলোগ্রাম জিনিসটা কি? একক। আর 5টা কি? তার সামনের যে সংখ্যাটা, মানে 5টা 1 কিলোর 5 গুণ, মানে 5 কিলো মানে কি? 5 ইন্টু 1 কিলো, তাই না? 5 কিলো মানেই আমি লিখতে পারি যে 5 ইন্টু 1 কিলো। তাহলে 1 কিলোটা হয়ে যায় আমাদের ইউনিট, আর যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হয়ে যায় ভ্যালু, মান। বোঝা গেল? তাহলে ইউনিট জিনিসগুলো কি, মানে এটা ইউনিট জিনিস থেকে বোঝা যায় এটা কোন ধরনের কোয়ান্টিটি। এক একটা কোয়ান্টিটির এক এক ধরনের ইউনিট হয়, সেরকম এক একটা তোর কোয়ান্টিটির এক এক ধরনের মাত্রা হয়। মাত্রা মানে কি? মাত্রা মানে জাস্ট চিহ্ন। এই যে এগুলো আমরা লিখছি যে এরকম চিহ্ন, মানে এই চিহ্নগুলোকেই আমরা কি বলবো? মাত্রা। কিন্তু এই চিহ্নগুলোকে ডিরেক্ট মাত্রা না বলে আমরা কি করি? কয়েকটা ফিক্সড মানে তোর চিহ্নকে আমরা মাত্রা হিসাবে বলি, ঠিক আছে। যেমন তোর রাশি, যত রাশি আছে, ধর চাপ একটা রাশি, তারপরে ক্ষেত্রফল একটা রাশি, যা যা শুনিস, ঠিক আছে, সব কিছুই একটা কি রাশি বা কোয়ান্টিটি। এরা 2 ধরনের হয়, বোঝা গেল? এরা 2 ধরনের হয়। এদের মধ্যে পৃথিবীতে যত কোয়ান্টিটি বা রাশি আছে তাদের মধ্যে 7টা আমরা চয়েস করেছি, যাদেরকে আমরা বলবো বেসিক কোয়ান্টিটি। আর বাকি যত কিছু আছে তাদেরকে আমরা কি বলবো? যে এদের উপর ডিপেন্ড করে যেসব কোয়ান্টিটি গঠন হয় তারা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমরা কি করি? রাশি মানে কি? ওই রাশি মানে তো বুঝলাম কোয়ান্টিটি। ওই মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে যে কোনো একটা রাশিকে কার আকারে প্রকাশ? এই যে 7টা যে বেসিক কোয়ান্টিটি ছিল তোর, এদের আকারে প্রকাশ। যেমন একটা উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবি। আমাদের প্রধান 3টা ইয়ে কি, ওই মানে 7টা কোয়ান্টিটির মধ্যে যেগুলো বেশি কাজে আসে সেগুলো হলো ভর, দৈর্ঘ্য আর সময়, ঠিক আছে। এদের চিহ্ন বা মাত্রা কি? ভরকে লেখা হয় ক্যাপিটাল এম দিয়ে, আর মাত্রা সবসময় 3rd ব্র্যাকেটে লেখা হয়, ঠিক আছে। দৈর্ঘ্য লেখা হয় ক্যাপিটাল এল দিয়ে, সেটাও এরকম 3rd ব্র্যাকেটে লেখা হয়। সময় লেখা হয় টি দিয়ে। মানে এবার তোকে যদি বলে যে চাপের মাত্রা বের করো, তো কি করবি? চাপ ইকুয়ালস টু এফ বাই এ লিখে নিলি, ঠিক আছে। এরপরে এত দূর তোকে ভাঙতে এত দূর রিলেশনটায় পৌঁছাতে হবে যাতে সব কিছু ভর, দৈর্ঘ্য আর সময়ের টার্মে থাকে, ঠিক আছে। যেমন ফোর্স মানে কি? মাস ইন্টু এক্সেলারেশন, তাই না? মানে ভর ইন্টু ত্বরণ। ভরকে আমরা কি লিখি? এম, তাই না? আর ত্বরণকে আমরা কি লিখি? এ, তাই না? ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, এক্সেলারেশন। আর ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে লিখি? ক্ষেত্রফলকে এই লিখি, তাই না? ক্ষেত্রফলকে আর কিছু লিখি না। এবার দেখ, এই যে এক্সেলারেশন যেটা আছে ছোট হাতের এ, এক্সেলারেশন মানে কি? ত্বরণটা কি? মানে বেগের থেকে কিভাবে ত্বরণ পাবো?
ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাই সময়, মানে স্পিডটা কতটা চেঞ্জ হচ্ছে, তাই না? দ্রুতিটা কতটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, সেটাই হচ্ছে কি এক্সেলারেশন। আর বেগ মানে কি? ভেলোসিটি বা বেগ মানে কি সেটা বল? দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব মানে ডিস্টেন্স ধর ডি বাই টি গুণফল এদের, তাই না? তাহলে কি হয়ে গেল? ডি বাই টি স্কোয়ার, তাই না? এক্সেলারেশন কি হয়ে গেল? ডি বাই টি স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি পরের লাইনে? এম ইজ ইকুয়ালস টু ডি বাই টি স্কোয়ার, আর এদিকে হচ্ছে এ। এইবার দেখ এখানে কি হলো, তাহলে প্রত্যেকটাই আমার এদের আকারে চলে আসলো, ঠিক আছে? ভর, মাস, এই যে এখানে মাস, তাই না? এবার কি দৈর্ঘ্য এল, ডি মানে দৈর্ঘ্য, তাই না? ক্ষেত্রফল মানে কি? এখানে লিখে দিলাম আমি তোর এটা ডি স্কোয়ার, এটা লিখলাম ডি প্রাইম স্কোয়ার, মানে এটা আলাদা, ওই জন্য আর কি বিয়ে করলাম, একটা ডি লিখলাম একটা ডি প্রাইম লিখলাম, তাই না? যাই হোক, এও চলে আসলো তোর দৈর্ঘ্য, এই ক্ষেত্রফলও চলে আসলো দৈর্ঘ্যের টার্মে, এখানের এই দৈর্ঘ্যটাও দৈর্ঘ্যের টার্মে চলে আসলো, আর নিচে কি সময়ের স্কোয়ার আছে, মানে সবাই আমার কিসের মাধ্যমে চলে আসলো? বেসিক কোয়ান্টিটির রূপে চলে আসলো, তাই না? তাহলে কোনো জিনিসের মাত্রা বের করতে গেলে আমরা কি করব? সম্পর্ক থেকে একদম ভাঙতে একদম বেসিক সম্পর্কগুলোতে নিয়ে চলে যাব, যেগুলো দিয়ে মানে বেসিক কোয়ান্টিটিগুলো দিয়ে এটা কিভাবে তৈরি হচ্ছে সেই জায়গাটায় আমাকে যেতে হবে ফাইনালি, ঠিক আছে? তারপর কি করব? তারপর বেসিক কোয়ান্টিটিগুলোর যে আছে, ওই চিহ্ন আছে, মাত্রা যেটাকে বলি, সেই মাত্রাটা বসাবো, সেটাই হয়ে যাবে এই রাশির মাত্রা। বোঝা গেল? তাহলে আমরা যদি এখন বলি তো চাপের মাত্রা কত, মাত্রা মানে কি লিখবো আমরা? থার্ড ব্র্যাকেটে, ঠিক আছে? চাপের মাত্রা হচ্ছে, বল, ভরের মাত্রা মানে ক্যাপিটাল এম, ঠিক আছে? আর কি দৈর্ঘ্যের মাত্রা মানে এল, নিচে কি দৈর্ঘ্যের মাত্রার স্কোয়ার, ডিও দৈর্ঘ্য ডি প্রাইমও দৈর্ঘ্য দুজনেরই, তাহলে কি হবে? এল, তাহলে নিচে এল স্কোয়ার, আর কি হচ্ছে? টি স্কোয়ার নিচে, তাই না? তার মানে ক্যাপিটাল টি এর স্কোয়ার, এটাই হয়ে যাবে মাত্রা। কিন্তু এরকম করে লিখবো না, আমরা কাটাকাটি করে লিখবো, ঠিক আছে? এম থাকলো, এম এর মাথায় কিছু নেই, মানে এক আছে, তাই না? এল কি হয়ে গেল? এল এর মাথায় কত আছে? নিচে 2 আর উপরে 1, তাহলে এল এর মাথায় 1 মাইনাস 2, তাই না? পাওয়ারে তো যোগ বিয়োগ হয় জানিস, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে কি হয়ে যাচ্ছে? 1 মাইনাস 2 মানে মাইনাস 1 হবে, পরের লাইনে লিখছি। আর টি এর মাথায় কত হয়ে যাবে? মাইনাস 2 হয়ে যাবে। মাত্রা কিভাবে লিখতে হয়? থার্ড ব্র্যাকেটে সবসময়। তাহলে চাপের মাত্রা কি হয়ে গেল? m to the power 1 l to the power minus 1 t to the power minus 2, তাই না? এটাই কি চাপের মাত্রা বা মাত্রীয় সংকেত। বোঝা গেল? এবার এরকম করে তুই যা বলবো তাই করতে পারবি, তাই না? আরেকটা তোর উদাহরণ দিচ্ছি আমি এটা বোঝার জন্যই, ঠিক আছে? ধর তোকে বললো যে শক্তির মাত্রা বের করো, ঠিক আছে? শক্তির মাত্রা বের করো। শক্তির মাত্রা কি হবে বল? শক্তি মানে কি? প্রথমে আমাকে শক্তিকে রিলেশনে ভাঙতে কত দূর নিয়ে যেতে হবে? বেসিক কোয়ান্টিটিগুলোর আকারে শক্তিকে কিভাবে লেখা যায় সেই জায়গায় যেতে হবে, তাই না? সেই জায়গায় যাব, তারপর বেসিক কোয়ান্টিটিগুলোর মাত্রা লিখে দেবো, ওটাই হয়ে যাবে এর মাত্রা। তাহলে শক্তি বা এনার্জি সমান কি হয় বল? ফোর্স ইনটু কি? জানিস না শক্তি মানে কি? শক্তি ইনটু মানে শক্তি সমান বল ইনটু কি? সরণ মানে আমি ডি লিখলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? আচ্ছা যাই হোক, এদিকে দেখ, ফোর্সকে আমি কি লিখবো এবার বল? ভর ইনটু ত্বরণ, তাই না? এম ইনটু এ এক্সেলারেশন, আর এখানে ডি ছিল, তাই না? এবার এটা ভরটা, এমটা তো বেসিক কোয়ান্টিটিতে চলে এসে, ডিটাও চলে এসে, এটাকে আমার লিখতে হবে। এটাকে কি লিখবো? ভেলোসিটি বাই টাইম। এ মানে কি? ভেলোসিটি বাই টাইম, তাই না? আবার ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স, যেহেতু দুটা ডি আলাদা, একটা ডি প্রাইম দিলাম এটা, তাই না? ডিস্টেন্স বাই টাইম, আর নিচে অলরেডি একটা টাইম ছিল, তাহলে টাইমের স্কোয়ার। এবার দেখ সবাই বেসিক কোয়ান্টিটিতে চলে আসলো, তাই না? ডি প্রাইম, টি, এম, এরা সবাই বেসিক কোয়ান্টিটি। তাহলে এনার্জি জিনিসটা আমার বেসিক কোয়ান্টিটির আকারে যদি প্রকাশ করি এরকম হচ্ছে, তাহলে এনার্জির মাত্রা কি হয়ে যাবে? এদের যা মাত্রা তাই হয়ে যাবে, তাই না? তাহলে এনার্জি যদি এটা হয়, তাহলে এনার্জির মাত্রা অর্থাৎ থার্ড ব্র্যাকেটে ই, সেটা কি হয়ে যাবে বল? থার্ড ব্র্যাকেটে
এম এর মাত্রা মাসের মাত্রা মানে ক্যাপিটাল এম, এখানে ডি প্রাইম একটা কি দৈর্ঘ্য, ওই জন্য ডি প্রাইমের মাত্রা কি এল, তাই না, ডিও একটা দৈর্ঘ্য সেই জন্য এর মাত্রাও এল, সময় কি টি, তার স্কোয়ার আছে, তাই না, তাহলে এটা হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই না, এটাই হয়ে যাচ্ছে কার মাত্রা, থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, এটা হয়ে যাচ্ছে এনার্জির মাত্রা। তাহলে যে কোনো রাশির মাত্রা তোরা কিভাবে জানতে পারবি, কিভাবে বের করতে পারবি বল, কিভাবে বের করতে পারবি, রিলেশনটা জানতে হবে, তাই না, রিলেশনটা জানতে হবে। আর ইউনিটও এইভাবেই বের করে, এককও তো এইভাবেই বের করে, তাই না। তোকে যদি বলতাম যে চাপের একক বের করো, তাহলে তুই কি লিখতি, পি ইকুয়ালস টু এফ বাই এ, যা লেখা আছে তাই লিখতি, তাই না, এফ বাই এ, তারপর কি করতি, এখানে লিখে দিতি এফ এর ইউনিট, নিচে লিখে দিতি এ এর ইউনিট, তাই না। অথবা তুই এটাকে যদি এরকম করে এত দূর ভেঙে যদি লিখিস তাও করতে পারিস, এত দূর ভেঙে লিখলি, তারপরে উপরের যা ইউনিট হচ্ছে সেই ইউনিট বাই নিচে যা ইউনিট হচ্ছে সেই ইউনিট, তাই না। তাহলে কি হবে, মাত্রা যেরকম হবে ইউনিটগুলো কিন্তু সেরকম হবে। এটা কি হবে তাহলে, এম ধর কই গেল, চাপের মাত্রাটা কই বের হলো এখানে, এই যে চাপের মাত্রা, তাই না। তাহলে মাত্রা যদি এম হয়, বোঝা গেল, তাহলে ইউনিট কি হবে বল, মাত্রা এম হলে এম এর জন্য কি হয়, কিলোগ্রাম আর কি, তাই না, কেজি, তাই না। আর কি আছে, লিটার, নিচে কি আছে, এই লিটার বলি গান হট, আরে লেন্থের টু দি পাওয়ার -1, মানে নিচে একটা লেন্থ আছে, লেন্থের জন্য আমরা কি লিখি, মিটার, তাই না। আবার টি এর ইয়ে কি হবে, সেকেন্ড, তাহলে সেকেন্ডের স্কোয়ার, এটাই হয়ে যাবে ইউনিট চাপের, তাই না, বোঝা গেল, কেজি বাই মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, এটাও হবে। অথবা তুই যদি এখান থেকে বলিস এফ ইকুয়ালস টু এফ, পি ইকুয়ালস টু এফ বাই এ, এখান থেকে যদি বলিস তাহলে কি হবে, পি এর ইউনিট সমান সমান ফোর্সের ইউনিট, কি ফোর্সের ইউনিট কি হয় বল, নিউটন, আর এখানে কি মিটার স্কোয়ার, এরিয়া মানে মিটার স্কোয়ার, তাই না। তাহলে এটাও যা এটাও তা একই জিনিস, এটাকে যখন ভেঙে লিখবি তুই এটাই পাবি, তাই না, ওটাই তো করলাম, ভেঙে যখন লিখছি এটা পাচ্ছি। তো তুই যেখান থেকে খুশি এর কি করে ফেলতে পারবি, একটা ইউনিটও বের করে ফেলতে পারবি, আর হচ্ছে কি মাত্রাও বের করে ফেলতে পারবি, বোঝা গেল। তাহলে মাত্রা জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ওই জিনিসটা মানে কিভাবে তৈরি, আসল মানে বেসিক জিনিসগুলো দিয়ে কিভাবে ওই জিনিসটা তৈরি, সেই জিনিসটা দেখা যায়, এরকম একটা জিনিস হচ্ছে মাত্রা, বোঝা গেল। মানে মাত্রা হচ্ছে তোর কঙ্কাল টাইপের আর কি, কঙ্কালের মতো, যেটা দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়, তাই না। আচ্ছা, এবার দেখি কি আছে বইয়ে। চাপের মাত্রা হয়ে গেল, তাই না, তারপর কি বলেছে, চাপের মান আছে, অভিমুখ নেই, স্কেলার রাশি, আচ্ছা স্কেলার না ভেক্টর সেটা বলতে হবে। তারপর কি, চাপের একক আর আয়তন, নিউটন মিটার স্কয়ার বা পাস্কেল হয়ে গেল। দেখ চাপের কি আছে, চাপ একটা স্কেলার রাশি আর ভেক্টর রাশি জানিস তোরা, কাকে বলে বলতো, স্কেলার কাকে ভেক্টর, যেসব রাশির মান আছে অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলা হয়, তাই না। আর যাদের উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখ, যে চাপ সমান সমান আমরা কি বললাম, বল বাই ক্ষেত্রফল, ক্যাপিটালে লিখছিলাম, তাই না। এবার কোথায় গেল, যাই হোক, বল একটা কি ভেক্টর রাশি, এটা জানিস না, জানিস না, কারণ মাস ইনটু অ্যাক্সেলারেশন, আচ্ছা বাদ দে, বল একটা ভেক্টর রাশি জানিস, তাই না। ক্ষেত্রফলও কি হয়, একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির অনুপাত একটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। আর ওই জন্য চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি, বোঝা গেল। তো তুই আরেকভাবেও বলতে পারিস যে যেহেতু চাপের মান আছে, শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই তাকে স্কেলার রাশি বলা হয়, বোঝা গেছে। চাপের মান আছে অভিমুখ নেই, তাই তাকে কি বলা হয়, স্কেলার রাশি বলা হয়। তোর কিন্তু মানে মনে হচ্ছে যে যেদিকে আমি চাপ দিচ্ছি ওদিকে, তাহলে তো একটা ডাইরেকশন আছে, কিন্তু না, এটাকে ওইভাবে ভাবলে হবে না। মানে কি করতে হবে, এই যে অঙ্ক জিনিসটাকেও তোর প্রায়োরিটি দিতে হবে, তাই না। যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি
চাপ দিচ্ছি, মানে চাপ সমান একটা বল আর ক্ষেত্রফল দুটা অনুপাত হয়ে যাচ্ছে ভেক্টরের, দুটো ভেক্টরের অনুপাত আমাদের স্কেলারে নিতে হবে, তাই না? সেই জন্যই আমাদের ওরকম মনে হওয়ার সত্ত্বেও আমরা কি বলি, চাপটার কোনো অভিমুখ নেই। বোঝা গেল? আমাদের যতই মনে হোক যেদিকে আমরা চাপ দিচ্ছি চাপের একটা অভিমুখ আছে, কিন্তু চাপের অভিমুখ নেই। আর অ্যাকচুয়ালিও এই জিনিসটা হয়, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটাও হয়, মানে তোর ওই যে বললাম না, তোর মনে হবে কোনো একটা জায়গায় আমি চাপ দিচ্ছি তো একটা অভিমুখ আছে, কিন্তু তুই যদি ওটা তরলের ক্ষেত্রে দেখিস, ধর একটা জল আছে পাত্রের মধ্যে, ঠিক আছে, এখানে যদি বলিস যে চাপ কত, তখন দেখবি যে এখানে চারিদিকেই চাপ দিচ্ছে, এটার কোনো নির্দিষ্ট দিক নেই, চারিদিকেই চাপ দিচ্ছে। বোঝা গেল? তখন তোর এরকম, তখন কিন্তু এই অঙ্কটাকেই ফলো করবে। বোঝা গেল? অ্যাকচুয়ালি দুই জায়গাতেই ফলো করবে, প্রথম ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে করছে না। আচ্ছা, যাই হোক, চাপের ক্ষেত্রে চাপ কি হয়ে যাচ্ছে, একটা স্কেলার রাশি। কেন? কারণ এর মান আছে কিন্তু অভিমুখ নেই। এবার কি করেছে, চাপ ও আয়তনের একক। ঠিক আছে, আয়তনের একক কি বল? মিটার কিউব। আগে চাপেরটাই বলিনি। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, চাপের একক বলেছে, তারপর গ্যাসের পরিমাণ। দেখ এদিকে দেখ, চাপের একক। বোঝা গেল? দেখ, চাপের একক মানে কি, চাপ মানে কি বল? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে আমি আরও ডিটেলেও লিখতে পারি, বা এখান থেকেও আমি যদি এদের দুজনের ইউনিট জানি তবুও আমি এর ইউনিট বের করে ফেলতে পারি, তাই না? তাহলে চাপের একক, যেটাকে আমরা এসআই এককের কথা বলছি এখন আমি, ঠিক আছে? এসআই একক হচ্ছে কি, চাপের একককে বলা হয় পাস্কেল। বোঝা গেল? পাস্কেল সমান সমান কিসের ইউনিট হবে তাহলে বল? নিউটন পার মিটার। ফোর্সের ইউনিট মানে নিউটন, আর হচ্ছে এদিকে ক্ষেত্রফলের ইউনিট মানে মিটার স্কোয়ার, তাই না? মানে টু দি পাওয়ার m⁻², বা নিচে মিটার স্কোয়ার, একই ব্যাপার লেখা, তাই না? তাহলে 1 পাস্কেল সমান সমান কি হয়ে যাচ্ছে, 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? বোঝা গেল? এবার আমি যদি বলি সিজিএস ইউনিট, তাহলে কি হয়ে যাবে এটাই? প্রেসারের ইউনিট সমান সমান কি হয়ে যাবে? এখানে যেমন পাস্কেল নাম দেওয়া হয়, এখানে কোনো নাম দেওয়া হয় না, ঠিক আছে? এখানে খালি রাইট হ্যান্ড সাইডে যেটা সেটাকেই বলা হয়। তাহলে কি হয়ে যায় এটা বল? নিউটনের বদলে ফোর্সের ইউনিট কি হয়ে যায়? ডাইন হয়ে যায়। আর ক্ষেত্রফল কি হয়ে যায়? সেন্টিমিটারের স্কোয়ার হয়ে যায়। এখানে যেমন মিটার ছিল জন্য ক্ষেত্রফলের মিটার স্কোয়ার, এখানে সেন্টিমিটার ছিল জন্য কি সেন্টিমিটারের স্কোয়ার হয়ে যায়, তাই না? এরকম সেন্টিমিটার স্কোয়ার নিচে লিখলি, অথবা কি করলি, গুণ দিয়ে টু দি পাওয়ার -2 লিখে দিলি, একই ব্যাপার, তাই না? তাহলে সিজিএসও হয়ে গেল ইউনিট, আর এসআইও ইউনিট হয়ে গেল। এবার তোকে যদি বলে এদের মধ্যে সম্পর্ক কি বের করো, তখন কি করবি? যদি বলে এদের মধ্যে সম্পর্ক বের করতে, যে এক পাস্কেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান সমান কত ডাইন, এটা যদি তোকে বলে, তুই কি করবি? 10 ডাইন পার। হ্যাঁ, এটা কিভাবে বের করবি? পরীক্ষায় আসলো তুই কিভাবে বের করবি আর কি? ওই তো 1 নিউটন ইকুয়াল। আমি কি করব, আমি ভাঙবো, যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ ভাঙবো। বোঝা গেল? দেখ আমি বলছি, 1 পাস্কেল মানে কি 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? বোঝা গেল? আর এখানে শুধু ডাইন লিখলাম কেন? ডাইন পার সেমি স্কোয়ার তো, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমার কোথায় যেতে হবে? ডাইন আর সেমি স্কোয়ারের টার্মে যেতে হবে, তাই না? এবার 1 নিউটন মানে কত ডাইন জানিস কি কেউ? 10 টু দি পাওয়ার 5। দেখে বলছিস না দেখে? এই বই নেই। আচ্ছা, তাহলে ভালো। 10 টু দি পাওয়ার 5 কি ডাইন, ঠিক আছে? আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 মিটার স্কোয়ার মানে 100 স্কোয়ার সেন্টিমিটারের স্কোয়ার, 1 মিটার স্কোয়ার মানে 100 স্কোয়ার সেন্টিমিটারের স্কোয়ার, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? ওপরে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর নিচে কত হয়ে যাচ্ছে? 10 টু দি পাওয়ার 4। এখানে কি 100 মানে কি 10 টু দি পাওয়ার 2, তাই না? দুটা শূন্য মানে 10 টু দি পাওয়ার 2, আর সামনে আরও একটা 2 আছে, 2 2 4 হয়ে গেল, তাহলে গুণ করে
মানে এটা বলছি 100 মানে কি 10⁻², এটা জানিস তো 100 মানে 10⁻², মাথায় যত থাকে একের পর ততগুলো শূন্য হয়, তাহলে এটার স্কোয়ার মানে কি পাওয়ার গুণ হয়, ওই জন্য এটা কি হয়ে যাবে 10⁻4 হয়ে যাবে, তাই না? আর এরকম ভাগ থাকলে কি হয় 10⁵ মাইনাস 4, তাই না? এত আবার সেন্টিমিটার, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এই সেন্টিমিটার স্কোয়ারটা তো ছিল নিচে না, ওটা আমি লিখতে ভুলে গেছিলাম, যাই হোক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝা গেল কিভাবে করব? এবার দেখা গেল তোরা এই জিনিসটাও জানতি না যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, এটা জানতি না, তখন কিভাবে করবি? তখন আরো আমাদেরকে ভাঙতে হবে, তাই না? দেখ আরো ভাঙি কি হবে। সবাই দেখতে পাচ্ছিস তো ঠিকঠাক করে? কি আমি কি করব? প্রথমে যা জানি তাই লিখব। 1 পাস্কেল মানে আমি কি জানি? 1 পাস্কেল মানে? আবার ডাইন ফাইন কি বলছে? 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? এবার তোর 1 নিউটন মানে কত ডাইন সেটা তুই জানিস না, দাদা একটু কি বললাম যে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমাদেরকে কি করতে হবে? নিউটন 1 নিউটন মানে আমাদের এখান থেকে আমাদের ডাইনে আসতে হবে, সিজিএস ইউনিট তো ডাইন হয়, ডাইনে আসতে হবে। এবার তুই ধর ভুলে গেছিস 1 নিউটন মানে কত ডাইন, তুই এবার কি করবি? তুই এবার নিউটন কার ইউনিট, নিউটনের মধ্যে সম্পর্ক বের করবি, নিউটন আর ডাইনের মধ্যে, তাহলে এদের কোয়ান্টিটিগুলোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। নিউটন কার ইউনিট হয় ফোর্সের, তাই না? ফোর্সের, তাহলে ফোর্স সমান সমান কি হয়? মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই না? তাহলে কি করবি যে এর এবার কি করবি? সিজিএস এসআই ইউনিট লিখবি। এর এসআই ইউনিট কি হবে? মাসের ইউনিট মানে কেজি, আর কি অ্যাক্সেলারেশনের ইউনিট, আরে মাসের ইউনিট কি কেজি না, আর অ্যাক্সেলারেশনের ইউনিট কি বল? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? বোঝা গেল? আর এর সিজিএস ইউনিট কি হবে বল? গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এবার এদের মধ্যে যে রিলেশন, এটা আচ্ছা এটাকেই তো আমরা বলি, তাই না? মানে ফোর্সের এসআই ইউনিট, এটাকেই আমরা কি বলি? নিউটন বলি, তাই না? এই যে সিজিএস ইউনিট যে, সেটাকে আমরা কি বলি বল? ডাইন বলি। তাহলে নিউটন মানে এটা, ডাইন মানে এটা, তাহলে এদের মধ্যে আমি যদি রিলেশন বের করতে পারি তাহলে এদের মধ্যেও রিলেশন আমার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখ, 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমি কি করব? কেজিকে গ্রাম করতে হবে, তাহলে কত দিয়ে গুণ? 1000 দিয়ে গুণ, তাই না? তাহলে 1000 গ্রাম হয়ে গেল 1 কেজিটা, তাই না? এবার মিটারটা কি হয়ে গেল? 1 মিটার মানে 100 সেন্টিমিটার হয়ে গেল, আর নিচে সেকেন্ড স্কোয়ার পড়েছিল, সেকেন্ড স্কোয়ার থাকলো, তাহলে কত হয়ে গেল? এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে 10-এর মাথায় 5 লিখবো, মানে 1-এর পর 5টা শূন্য, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই তো আমাদের ডাইন, তাই না? তাহলে 10⁵ ডাইন। বোঝা গেল? এটা কি ছিল? এটাই তো 1 নিউটন ছিল, তাহলে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। আমি ভুলে গেলে এখান থেকে এইভাবে বের করে নিলাম, তারপর এখানে বসালাম আবার 10⁵ ডাইন, যেরকম করে আগেরটা করেছিলাম। তারপর কি করব? এখানে মিটার স্কোয়ারকে লিখবো 10⁻² তার স্কোয়ার, তারপরে কি এখানে লিখবো ডাইন পার কি সেমি স্কোয়ার। এই যে মিটারকে তো আমি কনভার্ট করে নিলাম, তাই না? সেমি স্কোয়ার, এখান থেকে চলে আসবে কত? 4, আর এখানে 5 আছে, ওই জন্য 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে তুই মানে যদি এগুলো মনে থাকে যে 1 নিউটন সমান সমান এত ডাইন, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি মনে না থাকে, একদম এরকম ভেঙে 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 করতে হবে, তখন একটু বেশি সময় লাগবে। বা তুই এরকম করে 2টা স্টেপে না করে তুই 1টা স্টেপেও করতে পারিস। কেমন করে? তোর প্রথম থেকেই ভেঙে দিবি গোটাটা, ঠিক আছে? প্রথম থেকেই ভেঙে দিবি, তুই যতভাবে চাবি ততভাবে করতে পারবি, কোনো সমস্যা নেই। চাপ মানে কি আমরা জানি? চাপ মানে কি বল? আমি একই জিনিস বারবার করে কেন করাচ্ছি? যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, বল বাই ক্ষেত্রফল।
বোঝা গেল? বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাই না? আরে পি ইজ ইকুয়ালস টু F by A. এফ বাই এ। এবার ফোর্সের ইউনিট তোর ধর ভুলে গেছিস, এরিয়ার ইউনিট ভুলে গেছিস, ঠিক আছে? তোর খালি বেসগুলোর মনে আছে, বেসগুলোর ইউনিট মনে আছে, বোঝা গেল? তুই কী করবি তাহলে? আমি বেসিক কোয়ান্টিটিগুলোতে চলে যাব প্রথমে। ফোর্স মানে কি বল? বল বাই মাস ইন্টু এক্সেলারেশন, তাই না? আর এটা মানে কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, ডাইন ওগুলো তো একক। ক্ষেত্রফল মানে কি? মানে দৈর্ঘ্যের স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে গেল এখানে মিটার, আর এটা মানে কি? এক্সেলারেশন মানে দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার, তাই না? এটা অন্য দৈর্ঘ্যের জন্য আমি ডি প্রাইম লিখলাম। আচ্ছা এখানে কি হয়ে গেল? ডি স্কোয়ার, আর এখানে কি হয়ে গেল? তারপরে কি বললা? প্রাইম। প্রাইম মাথায়। আচ্ছা নিচে কি হয়ে গেল তাহলে? টি স্কোয়ার হয়ে গেল। তাহলে তোর প্রেশারের ইউনিটটা কি হয়ে যাচ্ছে? এদের ইউনিট, এদের যা ইউনিট সেটাই, তাই না? তো মাসের ইউনিট কি M. বল? ভর এসআই ইউনিট লিখছি আমি। মাস মানে ভরের ইউনিট কি? kg. কেজি, তাই না? এখানে কি আছে? এটা ডি মানে কি? দৈর্ঘ্য একটা, দৈর্ঘ্যের এসআই ইউনিট কি? মিটার, আর এখানে কি? Meter square. মিটার স্কোয়ার, তাই না? আর এটা কি? টি এর জন্য সেকেন্ডের স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা এটা কেটে গেল, কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার, তাই না? মিটার সেকেন্ড স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম কারণ দুটাই ভাগ, তাই না? অথবা এটাকে এইভাবেও লিখতে পারি, মিটারের মাথায় -1, সেকেন্ড স্কোয়ারের মাথায় -2, নিচে থাকলে এরকম করে লিখে, তাই না? আচ্ছা তাহলে সিজিএস ইউনিট কি হয়ে যাবে? Gram. গ্রাম, বল? গ্রাম, সেন্টিমিটার। মানে এখানেই লিখি। Gram into centimeter. মাসের জন্য কি? গ্রাম, তাই না? এই ডি প্রাইমের জন্য কি? সেন্টিমিটার। নিচে কি ছিল আবার? ডি স্কোয়ার, মানে নিচে আরেকটা সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল? সেন্টিমিটার টু দি পাওয়ার -1। যাই হোক, এরপরে কি হয়ে যাচ্ছে? সেকেন্ডের স্কোয়ার, তাই না? সেকেন্ড তো দুটা সিস্টেমেই একই। তাহলে আমাদের এটা হয়ে গেল চাপের এসআই ইউনিট, এটা হয়ে গেল চাপের সিজিএস ইউনিট, তাই না? এটা মানেই তোর কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা মানেই তোর নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল, তাই না? তাহলে কি করবি তুই? এবার এদের মধ্যে কনভার্ট করতে হবে এদেরকে। 1 কেজি মানে বল, আমি এবার কনভার্ট করব। 1 কেজি মানে 100 গ্রাম। দাদা 1 কেজি মিটার, আমি কি বললাম এখনই যে 1 পাস্কেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার মানেই কি বের করলাম আমরা এতক্ষণ ধরে? 1 কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? 1 কেজি পার মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটাই বের করলাম এতক্ষণ ধরে, তাই না? তারপরে কি করব আমরা? মানে মাত্রাটা যেভাবে বের করেছিলাম একদম সেমভাবে বের করলাম কিন্তু, তাই না? খালি মাত্রার বদলে এখানে কি লিখলাম? মাত্রাগুলো না লিখে ইউনিটগুলো লিখলাম, তাই তো? কি হচ্ছে তাহলে? 1 কেজিকে কত লিখবো? 1000। কত? 1000 গ্রাম। 1 মিটারকে কি লিখবো? 100 সেন্টিমিটার, তাই না? মিটারটা তো নিচে আছে, তাহলে এটা এটা মানে কি? মিটারটা তো নিচে আছে, তাই না? এটাও কি আছে? সেকেন্ড স্কোয়ারটাও নিচে আছে, তাই তো? তাহলে ওই জন্য নিচে কি লিখবো? 1 মিটারকে 100 বল 100 সেন্টিমিটার লিখবো, আর নিচে সেকেন্ড স্কোয়ার ছিল, এটা তো চেঞ্জ হবে না, দুটো ইউনিট সিস্টেমেই একই, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 10 দিয়ে কাটলো, মানে 100 দিয়ে কাটলো 1000, তার মানে 10 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আমরা কি বললাম? কি বলবো? ডাইন কি? 10 ডাইন পার সেন্টিমিটারের স্কোয়ার, চাপের ইউনিট এটাই, তাই না? তাহলে তোর যেভাবে খুশি সেভাবে বের করতে পারিস তুই, যেভাবেই যে যত দূর তোর ইউনিটগুলো জানিস, যেখান থেকে দেখবি যে আমি এর ইউনিট জানি, ইউনিটের মধ্যে সম্পর্কগুলো জানি, সেখান থেকেই ভ্যালু বসাবি। আর যদি কিছুই না জানিস তখন এরকম করে এত বড় করে করতে হবে যে একদম বেসিক কোয়ান্টিটিতে নিয়ে চলে আসবি। বেসিক কোয়ান্টিটির, হ্যাঁ জানাই তো দিল ওটা। বেসিক কোয়ান্টিটিগুলোতে একদম নিয়ে চলে আসবি, তাই না? তারপর কি করবি? যেরকম করে আর কি মাত্রা বের করে আর কি, সেরকম করে মাত্রার বদলে খালি ইউনিট বের করছিস তুই। তাহলে বেসিক কোয়ান্টিটিতে আসলে বেসিক কোয়ান্টিটির এখান থেকে দেখবি এর ইউনিট কি হচ্ছে, এসআই ইউনিট কি হচ্ছে, এখান থেকে দেখবি এর সিজিএস ইউনিট কি হচ্ছে, তাই না? তারপর কি করবি?
এদের মধ্যে একটাকে আরেকটাতে কনভার্ট করে দিবি, হয়ে গেল। বুঝাই সিজিএসটা বুঝা দিব মানে মানে সিজিএস সিজিএস মানে কি? হ্যাঁ সিজিএস মানে যেই ইউনিট সিস্টেমে দৈর্ঘ্যকে মাপা হয় সেন্টিমিটার দিয়ে, ঠিক আছে, তোর ইয়েকে মাপা হয় হচ্ছে ওজনকে মাপা হয় কি দিয়ে? গ্রাম দিয়ে। আর তোর হচ্ছে সময় তো সব জায়গায় সেকেন্ডেই মাপা হয়, বোঝা গেল? অথবা দেখ তোর আরেকটা জিনিস করতে পারিস তুই, তোর ধর মুখস্থ আছে, কি মুখস্থ আছে মানে বের করতে তো তোর সবই পারি, বোঝা গেল? বের করতে আমার সময় লাগবে, কিন্তু আমি যদি তোর যত মুখস্থ থাকবে তত তোর কি হবে, তাড়াতাড়ি হবে, বের করতে হবে না। তোর ধর চাপের, তুই জানিস এটা হচ্ছে তোর কি বলছি আমি, চাপ, ঠিক আছে? চাপ মানে কি? ফোর্স পার এরিয়া, তাই না? মানে তোর হচ্ছে নিউটন এর একক কি ছিল, ধর মাত্রাটা কি ছিল ওখান থেকে দেখ, তুই সম্পর্ক তোর মনে আছে, সব কিছুই মনে আছে, প্লাস তোর তুই এতই ভালো স্টুডেন্ট যে তোর মাত্রাটাও মনে আছে এখন, ঠিক আছে? মাত্রাটাও মনে আছে, তখন কি লিখবি? চাপ সমান সমান ml² T⁻⁻², মনে আছে? এটা কিভাবে এসেছিল? যেভাবে আমাদের এককটা কাটাকাটি করে, বেসিক কোয়ান্টিটি কাটাকাটি করে এই জিনিসটা এসেছিল, এককগুলোও তো যখন ডিটেইলে করলাম আমি দেখলাম এককগুলোও কি এরকম কাটাকাটি করে এরকম করে এসেছিল, তাই না? মানে এদের যে ইউনিটগুলো হচ্ছে সেই মানে লাস্টের স্টেজে আমি কি করেছিলাম দেখ, লাস্টের স্টেজটা এই যে এখানে যে এই পর্যন্ত তো সেম ছিল, তাই না? এই কই গেল, এই পর্যন্ত তো সেম ছিল দুই ক্ষেত্রেই, যখন ভেঙে করছি আমি পুরো। এখানে কি করেছিলাম, খালি ml আর t লিখছিলাম যখন আমি মাত্রা বের করছিলাম, আর ওখানে কি করছিলাম, খালি mlt না লিখে এদের ইউনিটগুলো লিখছিলাম, তাই না? এখান থেকে এখানে মাত্রা বের করার সময় খালি mlt লিখছিলাম, আর ওখানে খালি ইউনিটগুলো লিখছিলাম, তাহলে এর ইউনিটই এগুলো, তাই না? সেম জিনিস, এ কারণে এখান থেকেই আসছে। তাহলে আমি কি করতে পারি, আমার মাত্রা মুখস্থ থাকলে ডিরেক্ট মাত্রা থেকে আমি একক বলে দিতে পারি, তাই না? তাহলে মাত্রা থেকে আমি ধর একক বলছি এখন, মাত্রা থেকে এর এসআই ইউনিট কি হবে বল? মাস মানে মাসের ইউনিট কি? মাসের ইউনিট কেজি। এল মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাবে? মিটার স্কোয়ার, তাই না? আর এখানে কি? টি সেকেন্ড স্কোয়ার, বোঝা গেল? পার, এখানে পার হবে একটা। আর এখানে কি হচ্ছে, ঠিক লিখলাম তো না ভুল লিখলাম? আবার এখান থেকে দেখি তো, আরে এটা তো আমার ইয়ের ইউনিট লিখে দিচ্ছি, আর এটা কার মাত্রা লিখে দিলাম আমি ভুল করে, এটা বের করেছিলাম শক্তি, ঠিক আছে? আমরা তো শক্তি পড়ছি না এখন, আমরা কি পড়ছি? চাপ পড়ছি। ml⁻⁻1 T⁻⁻2, ঠিক আছে? ml⁻⁻1 T⁻⁻2। ধর তোর এই জিনিসটা মুখস্থ আছে, তাহলে তুই কি করবি, এর যে ইউনিট হবে, এই মাত্রার যে ইউনিট হবে সেটাই তো চাপের ইউনিট হবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, মাসের জন্য কেজি, আর এখানে পার মিটার হয়ে যাবে, তাই না? আর পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার কি হচ্ছে দেখ, সিজিএস ইউনিট কি হয়ে যাবে বল? গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এবার কি, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? তারপরে 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার, নিচে আমি লিখলাম 100 সেন্টিমিটার, তাই না? আর নিচে আর কি সেকেন্ড স্কোয়ার আছে, ওই জন্য সেকেন্ড স্কোয়ার লিখে দিলাম, বোঝা গেল? তাহলে কি হয়ে গেল, 100 দিয়ে এখানে 1000 কাটলো 10 বার, তাহলে 10 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেল? তুই যেভাবেই কর না কেন করতে পারিস। এই জিনিসটা কি করলাম আমি, একই জিনিস বারবার করে বললাম, কারণ এটা তো সারা জীবন কাজে লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে। এটা ভাবিস না যে শুধু এই চ্যাপ্টারের জন্য পড়ছি, এই চ্যাপ্টার এখনো কিছু শুরুই হয়নি, ঠিক আছে? এই চ্যাপ্টার এখনো কিছু শুরুই হয়নি। এই যে এই জিনিসগুলো যে করছি, এই জিনিসগুলো কি তোর মানে বেসিক জিনিস, এটা সব চ্যাপ্টারে সব কোয়ান্টিটির মধ্যে, মানে ফিজিক্স নিয়ে যখনই পড়বি না কেন, ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, সব সময় এই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমি এই চ্যাপ্টারটা শুরু করি, ঠিক আছে? দেখ কি বলেছে। আচ্ছা, এগুলো তো আমাদের হয়ে গেল। এবার কিছু তোর ইয়ের ইউনিট বলেছে, এই আয়তনের ইউনিট বলেছে। আয়তনের ইউনিট আমি তোদেরকে এগুলো পড়িয়েছিলাম অঙ্কর দিন, তাই না?
বল আয়তনের ইউনিটগুলোর মধ্যে সম্পর্ক কি? আয়তন মানে কি? দৈর্ঘ্যের কিউব, তাই না? আয়তন মানে দৈর্ঘ্যের কিউব বা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? মানে তিন ধরনের দৈর্ঘ্যের গুণফলই হচ্ছে কি আয়তন। আয়তন, তাই না? আয়তন মানে 3 ধরনের দৈর্ঘ্যের গুণফল, তাই না? আর প্রত্যেক ধরনের দৈর্ঘ্যের জন্য আমি কি লিখতে পারি? এসআই ইউনিট মিটার। তাহলে 3টা মিটারের গুণফল মানে মিটার কিউব হয়ে যাবে, এটা কি এসআই ইউনিট, তাই না? আর সিজিএস ইউনিট কি হয়ে যাবে? সেন্টিমিটারের কিউব, তাই তো? বোঝা গেল? এবার এদের মধ্যে তুই রিলেশন বের করতে বললে পারবি না? কিভাবে করবি? 1 মিটার মানে তুই জানিস যে 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 মিটারের কিউব মানে 100 সেন্টিমিটার, 100 কিউব সেন্টিমিটারের কিউব, তাই না? তো এখান থেকে তোর চলে আসবে ওটা। যাই হোক, এরকম করে করে তোর যেই জিনিসগুলো আর কি মনে রাখতে হবে, সেই জিনিসগুলো কি? 1 নাম্বার যেটা মনে রাখবি সেটা হচ্ছে 1 লিটার। যেগুলো আমাদের ইউজ হয় সেগুলোই মনে রাখতে হবে, তাই না? লিটার জিনিসটা কি? লিটার জিনিসটা হচ্ছে কি 1 ডেসিমিটারের কিউব। তাহলে লিটার মানে কি? ডেসিমিটারের কিউব, ঠিক আছে? ডেসিমিটার তো জানিস, আগের দিন পড়িয়েছি, মিলি সেন্টি ডেসিমিটার, তাই না? ওগুলো হেকা না, হেক্টো। আচ্ছা যাই হোক, কি ছিল ওটা বল? কিলো, হেক্টো, ডেকা, মিটার না, এখানে লিটার বলবো আমরা। লিটার আছে, এটা তো মিটারেরও ঘর আবার সময়েরও ঘর, তাই না? কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই না? তাহলে এখান থেকে তোর হচ্ছে ডেসি মানে 1 ডেসিলিটার, আরে কি বলছে, ডেসি মানে কত হয়ে যাচ্ছে? 1 লিটার। কি যেন আমি বলছিলাম, দাঁড়া, লিটার না, এখানে আমি লিখছি মিটারই লিখছি, ঠিক আছে? মিটারের ঘর লিখছি। এটা মিটার টিটার যা খুশি যাই লিখতে পারি তো। এই ঘরটা 3 জনের কমন, জানিস তো? ভুল করে ওটা বলে যাচ্ছিলাম, অন্য জিনিস। যাই হোক, তাহলে ডেসির হচ্ছে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আরে ওখানে গ্রামও লিখতে পারবে। এটা 3টারই ঘর, জানিস তো? গ্রামেরও ঘর, তারপরে মিটারেরও ঘর, তারপর আয়তনের জন্য মানে 3টা যে বেসিক কোয়ান্টিটি এম এল টি, যেগুলো দিয়ে আমরা এতক্ষণ করলাম, এটার জন্যই এখানে কি আমরা মিটার লিখতে পারতাম। এটার জন্য এখানে কি করতে পারতাম? লিটারও লিখতে পারতাম তরলের আয়তনের জন্য। এটা কি সময়ের জন্য সেকেন্ডও লিখতে পারতাম। তো এখানে যা খুশি তাই লিখতে পারবি এই ঘরটায়। এটা হচ্ছে কি ইউনিটের ঘর, যে ইউনিট খুশি সেই ইউনিট লিখতে পারবি। বুঝা গেল? তুই একটা নতুন ইউনিট বানালি, 5000 গ্রাম, ধর 5 কিলোকে তুই বললি কোনো একটা নাম দিয়ে দিলি, তোর নাম কি সেটাই দিয়ে দিলি ধর, ঠিক আছে? 1 পিউ বা কিছু একটা, ঠিক আছে? তাহলে তোর 1 পিউ মানে যদি এটা হয়, ঠিক আছে, তাহলে কত ডেসি পিউয়ে 1 পিউ হবে বল? 10 ডেসি পিউয়ে 1 পিউ হবে। সেরকমই এটা তোর যদি কোথায় গেল, এটা যদি তোর লিটারও বলতাম, তাহলে ডেসির থেকে লিটারে আমার যেতে গেলে, ডেসি লিটার থেকে লিটারে যেতে গেলে কি করতে হতো? 10 দিয়ে ভাগ করতে হতো। মানে এইদিকে গেলে আমি 10 দিয়ে ভাগ করব, এদিকে গেলে আমি 10 দিয়ে গুণ করব, তাই না? তো যাই হোক, এবার আমি ডেসির থেকে কিসে যাচ্ছি? ধর আমি সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে কি করব? ডেসির থেকে সেন্টিমিটারে গেলে, ডেসি থেকে সেন্টিতে গেলে কি করতে হবে? 10 দিয়ে ডান দিকে যাচ্ছি, কি করতে হবে? গুণ করতে হবে। 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, তাই না? তাহলে গোটাটার মাথায় কিউব হয়ে যাবে, তাই তো? তাহলে 1 লিটার সমান সমান কত সিসি হয়ে যাচ্ছে? 10 কিউব মানে 10 পর কটা, 10 মাথায় কত? 3 বা 1000, তাই না? 3টা 10 গুণ করে 1000 সেন্টিমিটার কিউব বা সিসি, তাই না? সেন্টিমিটার কিউব মানে সিসি লিখি, কিউবিক সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে আমার কি হয়ে গেল? 1 লিটার সমান সমান 1000 সিসি, তাই না? আমি যেগুলো বক্স করছি সেই জিনিসগুলো মনে রাখতে হবে। 1 লিটার মানে 1 ডেসিমিটারের কিউব, আর 1 লিটার মানে কত সিসি হয়ে যাচ্ছে? 1000 সিসি। বোঝা গেল? আবার এটা যখন তুই করবি, এটা সমান সমান 1000 ml হয়ে যাবে। ml কেন হবে বল? 1 লিটার থেকে মানে ml মানে কি? এম কথার অর্থ কি? দেখ, মিলি কথার অর্থ কি? মিলির থেকে তুই যদি ডিরেক্ট মিটারে যাস, তাহলে কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করতে হবে? এদিক ওদিকে গেলে 1000 দিয়ে, হ্যাঁ, 3টা ঘর, এখানে গেলি 10 দিয়ে ভাগ, এখানে গেলি 10 দিয়ে ভাগ, এখানে গেলি 10 দিয়ে ভাগ, মানে 10 × 10 × 10 1000 দিয়ে ভাগ। তাহলে কি হচ্ছে, মিলির থেকে যখন তুই যাবি,
মিলিলিটার থেকে যখন তুই লিটারে যাবি তোর কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 1 মিলিলিটার সমান সমান কি হয়ে যাচ্ছে, 1 ml সমান সমান 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 1000 দিয়ে ভাগ করলাম, কিসে গেলাম, মিলিলিটার থেকে লিটারে গেলাম, তাই না? ওটাই বলছি, 1 ml মানে হচ্ছে কি 1 মিলিলিটার মানে 1/1000 লিটার। তো এখান থেকে পরের লাইন কি লিখতে পারবি, 1 লিটার সমান সমান 1000 ml, তাই না? তাই তো, তাহলে 1 লিটার সমান সমান 1000 mlও দেখতে পাচ্ছি, 1 লিটার সমান সমান 1000 সিসিও দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে 1 সিসি সমান 1 ml, তাই না? এই যে এই 4টা বক্স করলাম, এই 4টা বক্স বের করা তো খুব সহজ জানি, কিন্তু সবসময় এটা মুখস্থ থাকতে হবে। কি মুখস্থ করবি, প্রথমে বেসিকটা সবারটা, কারণ বেসিকটা কেন মুখস্থ করতে হবে, যদি বাই চান্স এই 3টা ভুলে যাস তোর এই 3টাই সবসময় কাজে লাগবে, কিন্তু বাই চান্স যদি ভুলে যাস ওই জন্য এই জিনিসটা দিয়ে তুই সবকিছু বের করতে পারবি। 1 লিটার সমান সমান বেসিকটা হচ্ছে 1 ডেসিমিটারের কিউব, 1 ডেসিমিটারের কিউব, ঠিক আছে? 1 লিটার মানে কি 1000 সিসি, 1 লিটার মানে 1000 ml, তাই না? আর যেহেতু এই দুটো 1 লিটার মানে 1000 সিসি আবার 1000 ml, তাহলে 1 সিসি মানে 1 ml, মনে থাকবে তো? বুঝা গেছে। তাহলে এবার দেখ একটা জিনিস যে ছাড়, এটা দেখতে হবে না। এরপরে কি বলেছে, লিটার ফিটার এগুলো তো সবগুলো দিল। মানে এসটিপি জিনিসটা কি দেখ, স্ট্যান্ডার্ড, এদিকে দেখ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? এই জিনিসটা কি, আমি একটু জল খাই দেখ। হ্যাঁ, এদিকে দেখ কি বলেছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কি, মানে একটা আমাদের চাপ তো এক এক জায়গায় এক এক রকম হবে পৃথিবীর, তাই না? কিন্তু আমরা একটা নির্দিষ্ট জিনিসকে আমরা কি করব, ওটাকে স্ট্যান্ডার্ড ধরবো, ঠিক আছে? সেটাকেই বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। মানে বায়ুমণ্ডলের যেটা একটা আমরা ভালো সংখ্যাকে কি করে নিয়েছি, একটা ভালো সংখ্যাকে আমরা ইয়ে করে নিয়েছি, মানে ধরে নিয়েছি, ভালো কন্ডিশনকে আমরা ধরে নিয়েছি, এটা আমাদের স্ট্যান্ডার্ড। এর থেকে তোর যেগুলো হবে সেগুলো স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে? অন্য হলেই স্ট্যান্ডার্ড নয়। তো আমরা একটা কাকে ধরে নিয়েছি, সেটা হলো 45 ডিগ্রি অক্ষাংশে, ঠিক আছে? অক্ষাংশ জানিস তো ভূগোলের? বাহ, এটা হচ্ছে কি পৃথিবী, তাই না? এটা নিরক্ষরেখা, এগুলো কি বল, অক্ষাংশ বা অক্ষরেখা, তাই না? তো এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি যায়, এটা জানিস তো? তাহলে একদম আমরা মাঝামাঝি জায়গাটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? আমরা একটা ভালো সংখ্যা চুজ করতে যাচ্ছি, তাই না? যেটা হচ্ছে সবার সঙ্গে সমান হয় সব দিক থেকে, মানে যেটা জেনারেলি বেশিরভাগ জায়গায় খাটে। তাহলে আমরা এদিক থেকে 0 নিলেও একটা খারাপ হয়ে যাবে, এদিক থেকে 90 নিলেও একটা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমরা মাঝামাঝি একটা ভালো জিনিস 45 ডিগ্রি অক্ষাংশ নিয়ে নিলাম, ঠিক আছে? আর হাইটটাকে কত নিয়ে নিলাম, মনে রাখবি হাইটটাকে সবসময় স্ট্যান্ডার্ড ধরা হয় সমুদ্রপৃষ্ঠের তলটাকে, ঠিক আছে? সমুদ্রটা যতটা উঁচু সেটাই হচ্ছে আমাদের জিরো হাইট ধরি আমরা। সমুদ্র থেকে যত উঁচু, মাটি যত উঁচু, সেই জায়গাটার উচ্চতা তত। বোঝা গেল? মাউন্ট এভারেস্টের উচ্চতা কত বলে, 84,050 মতো হয়ে গেছে এখন, তাই না? 8,800। আচ্ছা, যাই হোক, সেটা কোথার থেকে মাপা হয়, সেটা সমুদ্র পৃষ্ঠতলের থেকে অতটা উঁচু, আমাদের এখান থেকে না, কিন্তু আমাদের এখান থেকে মাপলে কিছুটা কম হবে, তাই না? কারণ সমুদ্র থেকে আমাদের এই জায়গাটা কিছুটা উঁচু আছে, তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড কি হয়ে গেল, এদিকে দেখ না, সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠে কি 45 ডিগ্রি অক্ষাংশে যে সমুদ্রপৃষ্ঠ আছে সেখানে তোর 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের যে চাপ, সেটাই হচ্ছে কি, আর উষ্ণতাটাও নিতে হবে, কারণ উষ্ণতার সাথে চাপটা ভ্যারি করবে, ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের যে চাপ, তাকেই আমরা স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডলীয় চাপ ধরে নিই। বোঝা গেল? তাহলে কটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে, 2 নম্বর কি 45 ডিগ্রি অক্ষাংশে, 3 নম্বর কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর 4 নাম্বার কি, এগুলো তো তোরা পড়েছিস টরিসেলের পরীক্ষা, তাই না? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে কি, এটা আশা করি জানিস, বায়ুমণ্ডলের চাপ, ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এদিকে দেখ, এখানে যদি একটা ইয়ে হয়, পারদের বাক্স হয়, ঠিক আছে? মানে পারদের বাক্স বলি কেন, এটা পাত্রের মধ্যে পারদ থাকে, এটা ঠিক আছে? পারদ কেন নিচ্ছি, এর ডেনসিটি বেশি, ওই জন্য আমাদের
হাইটটা কম আসবে, যেটা আমরা একটু পরে বলবো যে 76 সেন্টিমিটার আসছে, সেটা জল দিয়ে করলে আমাদের আরও বেশি আসতো, তাই না? এটার ডেনসিটি যত বেশি হবে তত হাইটটা কম আসবে। তো যাই হোক, এর মধ্যে এরকম একটা তোর যদি গ্লাসের মতো একটা জিনিস, হ্যাঁ ডেনসিটি মানে ঘনত্ব না? হ্যাঁ, এই জিনিসটা যদি তুই এটার মধ্যে ঢুকিয়ে দিস তখন কি হবে, এই পারদটা এটার মধ্যে ঢুকে যাবে, তাই না? জলের মধ্যে কখনো ইয়ে করেছিস ওই মগটা ভালো করে ঢুকে এরকম উল্টো করে তুলতে চেষ্টা করেছিস, তখন দেখিস না শক্তি লাগে, কারণ জলটাও উঠে আসে। তো সেরকম করে এটাও যখন ইয়ে করবি, এরকম যখন করবি, এটার সঙ্গেও কি হবে, পারদটা এরকম করে উঠে যাবে। কত দূর উঠবে দেখা যাবে যে না, তুই যা খুশি তাই করে নে, যেখানেই কর পরীক্ষাটা, এটাকে এদিকে বেঁকিয়েই নে বা যাই কর না কেন, কতটা যাবে সবসময়, কতটা উঠবে, 76 সেন্টিমিটার উঠবে। আর এখানে কি উপরে বায়ু শূন্য থাকে, উপরে বায়ু শূন্য থাকার জন্যই আমাদের ওই চাপটা লাগে, বায়ুগুলো দিক দিয়ে ঠেলে আর কি, বুঝতে পারলি? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 76 সেন্টিমিটার, এই যে এতটা যে পারদ আছে, এতটা পারদের যে চাপ, সেই চাপটাই বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়। কেন? কারণ হচ্ছে বায়ুমণ্ডল মানে বায়ুমণ্ডল এমনিতে নর্মালি কি ছিল, নর্মাল যখন এখানে ছিল না তখন তো লেভেলটা সেম ছিল, তাই না? বাট এখানে তোর বায়ুমণ্ডল কিন্তু নেই, এই জায়গাটায় কি আছে, টরিসেলের শূন্য স্থান, তাই না? তো এখানে বায়ুমণ্ডল নেই, সেই জন্য কি হচ্ছে, এখানে যে এরা চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল এদিকে চাপ দিয়ে এটাকে নিচে নামিয়ে রেখেছে, সেই চাপটা এতটা পারদকে এই চাপটা দিতে হচ্ছে, ওই জন্য এই জায়গাটাও এতটা নিচে আছে। বোঝা গেল? বাইরে কে চাপ দিচ্ছে, বাইরে বায়ুমণ্ডল চাপ দিয়ে একে নিচে নামিয়ে রেখেছে, আর এখানে কি সেম চাপ দিতে হবে, সেম চাপ কতটা দিচ্ছে, এতটা পারদ, এতটা জায়গায় তো পারদ আছে, তাই না? এতটা জায়গায় পারদ কি করছে, সেম চাপটা দিয়ে নিচে চাপটা দিয়ে এদেরকে এরকম করে লেভেলে রাখছে সবটাকে, তাই তো? ওই জন্যই আমরা বলি কি, এই এতটা হাইটের পারদ যে আমাদের চাপটা দিবে, ঠিক আছে, সেই চাপটাই আমাদের কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, সেটা আসে কি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। যাই হোক, এরপরে কি বলেছে, গ্যাসের চাপের পরিমাপ, এই ছবিটা দেখ ভালো করে, ঠিক আছে? একটা ছবি আঁকি আমি বাস। আচ্ছা, এখান থেকে দেখ, এখানে কি হচ্ছে, এটার ভেতরে একটা গ্যাস আছে, এগুলোর ভেতরে কি আছে, গ্যাস আছে, আর এদিকে কি ওপেন আছে, মানে কে চাপ দেবে, ওপেন আছে মানে বায়ুমণ্ডল চাপ দেবে এদিকে, তাই না? এদিকে কে চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল। আর এদিকে কে চাপ দিচ্ছে, এদিকে এটার ভেতরে কে আছে, গ্যাস। তাহলে যদি দুটোই চাপ সমান হতো, এদিক থেকেও যদি চাপ সমান হতো আর এদিক থেকেও চাপ সমান হতো, তখন কেমন হতো, এই মাঝামাঝি জায়গা অবধি দুদিকেই সমান পূর্ণ থাকতো, তাই না? সমান হতো লেভেলটা দুদিকেরই, তাই তো? বাট এদিকে কি দেখতে পাচ্ছিস যে না, গ্যাসটা এরকম এটাকে নিচে নামিয়ে রেখেছে, আর বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তার সত্ত্বেও এই জিনিসটা কি এতটা উপর পর্যন্ত আছে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি এখান থেকে চোখে দেখেই, যে এতটা হাইটের এই যে এই জিনিসটা দিয়ে এখানে ভরা আছে, ধর পারদ দিয়ে ভরা আছে, ঠিক আছে? তাহলে এতটা পারদের যে চাপ, এই চাপটা কি হয়ে যাচ্ছে, এই চাপটা এ বেশি দিচ্ছে, তাই না? কারণ এর চাপ সমান সমান কি, এদিকের বায়ুমণ্ডলীয় চাপ বাই এতটা জায়গা প্লাস এতটা জায়গার চাপ সমান সমান এই জায়গাটায় আসবে তখন, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের গ্যাসের চাপ এখানে কি হয়ে যাচ্ছে, যখন এদিকে উঁচু আছে, গ্যাসের চাপটা কি হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের চাপ মানে P0 যদি হয় সেটা, প্লাস এটা যদি H1 হয়, কি লিখবো, P0 plus H1 প্লাস H1 জায়গাটার চাপ, H1 জায়গাটার চাপ মনে রাখবি কি হয়, H1 ইন্টু ঘনত্ব ইন্টু কি গ্রাম, কেন HDG, এটা পড়িসনি তোরা? চাপ হচ্ছে HDG, সেটা HDG, এইচটা কি, জিটা কি গ্রাম হয় ওখানে, গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তাই না? এইচডিজি, এটাই তো আমি পারি না। আচ্ছা, আর এদিকে কি হচ্ছে, এদিকে দেখ, এদিকে কে চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল চাপ দিয়ে একে একদম নিচে ঠেলে দিয়েছে, তাই না? বায়ুমণ্ডল চাপ দিয়ে একে নিচে ঠেলে দিয়েছে, এও এদিক দিয়ে চাপ দিচ্ছে, এও এদিক দিয়ে চাপ দিচ্ছে, কিন্তু এ বেশি চাপ দিতে পারছে না, এ বেশি চাপ দিয়ে কি একে এদিকে ঠেলে দিয়েছে। এবার কতটা বেশি মানে কতটা কম চাপ দিচ্ছে গ্যাসটা, বল?
এত এতটা চাপ কম হচ্ছে, চাপের ডিফারেন্স এতটা হচ্ছে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলের এদিকে যে চাপটা হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ P0, আর এদিকে কি চাপ হচ্ছে বল, এদিকে চাপ হচ্ছে H, এটা যদি H2 হয় H2DG প্লাস এই যে গ্যাসের চাপ, ঠিক আছে, সেটাকে আমি লিখলাম ধর তোর P, ঠিক আছে, সেটা মিলে এদিকে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হচ্ছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না ছবি দেখে? আকার বোঝাও। এত ছোট ছোট জিনিসও যদি আঁকাতে হয়, সিলেবাস কবে শেষ হবে বলতো? পরীক্ষা কি করছিস তুই এগুলা? খাই দাই কাম পাচ্ছে না। এটা একটা, তুই পাচ্ছিস কিনা বল, তুইও তো হাসছিস। এদিকে দেখ, এটা হচ্ছে কি, এটা এখানে কি আছে, গ্যাস, আর এটা কি হচ্ছে, ওপেন আছে, মানে এটা বায়ুমণ্ডল। এদিক থেকে কি চাপ দিচ্ছে, বায়ু। বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। বায়ুমণ্ডলের চাপ কি, বায়ুমণ্ডলের চাপ বল P0 নিলাম আমরা, তাই না? বায়ুমণ্ডলের চাপ P0 আছে, আর এখানে কি, এটা গ্যাসের চাপ, গ্যাসের দিক দিয়ে চাপ দিচ্ছে, কি লিখলাম, P আছে, তাই না? এই জিনিসটা তো দুটা কেসের জন্য, তিনটা কেসের জন্য অ্যাকচুয়ালি আমি তিনটা কপি করে নিচ্ছি। পেস্ট, আচ্ছা নিচে থাক এটা। আমাদের যখন তোর ধর এখানেও গ্যাসটা কি আছে, বায়ু গ্যাস আছে, এখানেও কি আছে, বায়ু, গ্যাসটা হচ্ছে বায়ু, বোঝা গেল? এই গ্যাসটা আমি প্রথম কেসে ধরলাম বায়ু, তাহলে এই বায়ুমণ্ডল এখানে যা চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল এখানেও তাই চাপ দিচ্ছে, এদিকেও তাই চাপ দিচ্ছে, তাই না? তাহলে কি হবে, দুদিকের চাপ সেম হলে পারদটা কি সেম লেভেলে থাকবে, সেম লেভেলে থাকলো। এবার কি, এখানে আমি ধরলাম তোর একটা প্রচণ্ড ভারী গ্যাস আছে, মানে খুব বেশি চাপ দেয় এরকম কোনো গ্যাস আছে, তাহলে কি করবে, এই গ্যাসটা কি করবে, প্রচণ্ড চাপ দিয়ে এই যে সমান, প্রথমে সমান ছিল, এই দিক থেকে চাপ দিচ্ছিল আর এই দিক থেকে চাপ দিচ্ছিল, সমান হচ্ছিল, তাই না? এবার যদি আরও বেশি চাপ দেয়, বেশি করে চাপ দেয়, তাহলে এটা কি হবে, নিচে চলে যাবে, আরও ঠেলে দেবে নিচে, তাই না? আর এদিকে তাহলে কি হবে, এদিকে তাহলে উঁচু হয়ে যাবে। মুছে গেল কেন? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, লেভেলটা এখন এই লেভেলটা নেমে যাচ্ছে, আর এই লেভেলটা কি হচ্ছে, এখান থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? বোঝা গেল তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই লালগুলো এখন আমাদের লেভেল, নীলগুলো নয় কিন্তু, এই লালগুলো, নীলগুলোকে ইগনোর কর, লালগুলো। তাহলে আমাদের এই যে লেভেলের ডিফারেন্স কি হয়ে যাচ্ছে বল, এতটা জায়গা, কারণ এতটা জায়গা উঠে আছে, তাই না? তাহলে এতটা জায়গা যদি আমাদের H হয়, তাহলে আমরা কি বলতে পারছি যে এদিকে গ্যাসের চাপটা P সমান সমান কার চাপ হচ্ছে, এদিকে এতটা জায়গায় তো বায়ুমণ্ডলের চাপই আছে P0, প্লাস এদিকে এই যে হাইটটা, এতটা হাইটের যে পারদ আছে, সেই পারদটার হাইটের জন্য যে প্রেশারটা হচ্ছে, সেই প্রেশারটা মানে কত, D মানে ঘনত্ব, তাই না? আর G কি, গ্র্যাভিটি। তাই না? তাহলে কি হয়ে গেল, যখন গ্যাসের চাপ বেশি তখন কি যুক্ত হয়ে গেল, বায়ুমণ্ডলের চাপের সঙ্গে, বেশি হলে নিশ্চয়ই বায়ুমণ্ডলের চাপের থেকে যদি বেশি হয় বায়ুমণ্ডলের চাপের সাথে যুক্ত হবে, তাই না? এটা করার জন্য কিন্তু ছবি লাগবে না, ছবিটা তোর এমনি বোঝার জন্য লাগলো, বাট এটা যদি তুই অঙ্কটা শুধু করতে পারে, তাহলে তোর এমনিতেই চলে আসবে। চাপে বায়ুমণ্ডলের থেকে বেশি চাপ হলে কি হবে, প্লাস হবে, প্লাস HDG, আর বায়ুমণ্ডলের থেকে কম চাপের ক্ষেত্রে কি হবে, P0 মাইনাস HDG, তাই না? তো অঙ্কটা করতে অত বুদ্ধি লাগবে না কিন্তু। তো যাই হোক, এখানে দেখ কি হচ্ছে, এই জিনিসটা এখানে এবার আমি আঁকছি। এবার কি, গ্যাসের চাপটা কম, তাহলে প্রথমে লেভেল কি ছিল, সেম ছিল, তাই না? এবার কি করছে, বায়ুমণ্ডল বেশি জোরে জোরে ঠেলছে, তাহলে এটাকে কি করবে, নিচের দিকে নামিয়ে দেবে, তাই না? বায়ুমণ্ডল বেশি ঠেলে একে নিচে নামিয়ে দিল, তাহলে কি হয়ে গেল, এদিকে অনেকটা উঠে গেল, তাই না? লাল কালি দিয়ে, তাই তো? তাহলে এতটা জায়গা কি হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল এদের মধ্যে, তাই না? লেভেলের মধ্যে ডিফারেন্স এতটা হয়ে গেল। এটা যদি আমাদের H হয়, তাহলে কি হচ্ছে আমাদের, এদিকে দেখ, এখন হচ্ছে তোর এদিকে গ্যাসের চাপ P প্লাস এতটা জায়গার চাপ, মানে HDG ইজ ইকুয়ালস টু এদিকে বায়ুমণ্ডলের একাটা চাপ, তাই তো, P
0, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, পি সমান সমান P0 মাইনাস HDG হয়ে গেল, এটাই আসলো। হ্যাঁ, তাহলে ছবিও আঁকতে শিখে গেলাম না, ছবির থেকেও এটা বের করতে শিখে গেলাম, আর এমনি নর্মালভাবে তো এটাই হবে, সেটা আর বলার কিছু নেই। হ্যাঁ যা, আমরা যাবো। তাহলে এতক্ষণ ধরে যা যা পড়লাম, ঠিক আছে, তার মধ্যে এই যে লাস্ট টপিকটা সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, মানে এটা পরীক্ষায় আসবে না কোনোদিন, ঠিক আছে, যেটা এই ছবিগুলো আঁকলাম, যে ওই জন্য ছবি টবি আঁকতে যাচ্ছিলাম না অত ডিটেইলে। যাই হোক, ইউনিট কনভার্সনটা সেটা সারা জীবন কাজে লাগবে, প্লাস পরীক্ষাতেও আসতে পারে। আর এই চ্যাপ্টারের আসল যে জিনিসটা সেটা হচ্ছে এখন থেকে শুরু হবে, মানে সূত্রগুলো, চাপের যে বিভিন্ন সূত্র আছে, গ্যাসের চাপের সংক্রান্ত সূত্র, সেগুলো, তাই না? আচ্ছা, স্টার্ট করলাম তো, হ্যাঁ স্টার্ট করেছি। বয়েলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, আমরা যে এখানে যতগুলো সূত্র পড়ব তাদের জন্য আমরা কি করব, গ্যাসের চাপ মানে পি, ঠিক আছে, গ্যাসের চাপ পি, তাপমাত্রা কি, টেম্পারেচার টি, তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার ইংলিশে বলে, সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, তাই না? আর কি, আর হচ্ছে তোর না তাপমাত্রা, চাপ, আর হচ্ছে আয়তন, তাই না? আয়তন মানে হচ্ছে আমাদের ভলিউম, ভি দিয়ে লিখি, বোঝা গেল? তো এটাকে আমরা স্মল টি দিয়েও লিখি, আবার কখনো কখনো ক্যাপিটাল টি দিয়েও লিখি। কখন কোনটা লিখি সেটা এই চ্যাপ্টারটা যখন, মানে আজকেই জানতে পারবি, একটু পরে জানতে পারবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তিনটা কোয়ান্টিটি বা তিনটা রাশি, যেমন চাপ, তাপমাত্রা আর আয়তন, প্রত্যেকেই কিন্তু স্কেলার রাশি হচ্ছে এখানে, তাই না? এই তিনটা স্কেলার রাশির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকেই আমরা এই চ্যাপ্টারে পড়ব। এদের মধ্যে সম্পর্ক কে দিয়েছে, প্রথম সম্পর্কটা দিয়েছে বয়েল, ঠিক আছে। তো বয়েল কি বলেছে, এই যে গ্যাসের চাপ, ঠিক আছে, পি, সেটা কার সাথে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কমে, একটা বাড়লে আরেকটা কমে, সেটাকে অঙ্কর ভাষায় কিভাবে লিখবো, 1/, এরকম ওই জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা কার সাথে তোর ব্যস্তানুপাতিক হয়, বল, আয়তনের সাথে, বুঝা গেল? বয়েলের সূত্র কি বলছে, পি প্রপোর্শনাল টু 1/v, বুঝা গেল? আর তোদেরকে কি বলেছি আমি, অনুপাত সমানুপাত চ্যাপ্টার যখন পড়াবো আরও বুঝতে পারবি। তাছাড়াও আমি আগেও বলেছি তোদেরকে যে এই সমানুপাতিক চিহ্নটা যখন উঠে যায় তখন কি হয়, একটা সমান সমান চিহ্ন হয় আর একটা কনস্ট্যান্ট গুণ হয়, তাই না? CONST, কনস্ট্যান্ট গুণ হয়, তাহলে একটা কনস্ট্যান্ট ইন্টু ভি। এবার আমি তোদেরকে বললাম যে এই জিনিসটা যখন, মানে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস কমে, সেটাকে এইভাবেই কেন লেখা হয়, তোদের মাথায় যদি এই প্রশ্নটা আসে, তার উত্তর হচ্ছে, এখন আমি বলছি যে এটা মানে এটা, মানে এটা প্রপোর্শনালিটি উঠে কি হয়ে গেল, ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, পি আর ভি এর গুণফল কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? ধর এই মানে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, আর এদের গুণফল কি সবসময় সেম হবে। ধর এটার ভ্যালু হচ্ছে তোর 24, ঠিক আছে, এই কনস্ট্যান্টটার মান আসলো তোর 24, তুই পেলি কোথাও একটা, আমার এই কনস্ট্যান্টটার মান 24 আসতে হবে, বোঝা গেল? তাহলে আমার কি হতে পারে, চাপ যখন 2 হচ্ছে, চাপ যদি 2 হয় তাহলে আয়তন কত হবে বল, 24 হতে গেলে 2 এর সঙ্গে কত গুণ করবো, 12। তাহলে চাপ যদি আমার 3 হয় তাহলে আয়তন কত হতে হচ্ছে, 24 হতে গেলে এদিকে 8, তাই না? সবাই বুঝতে পারছিস কি? আয়তন যদি এখানে তোর চাপ যদি তোর এখানে 4 হয়, এটাকে কত হতে হবে, ভলিউমকে 6, তাই না? আর কি হবে, 4 দিয়ে গেল, 6 দিয়ে গেল, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাই না? আরেকটা যাচ্ছে, সেটা যদি চাপ 1 হয় তাহলে ভলিউম কত হয়ে যাবে, ভলিউম 24 হয়ে যাবে, তাই না? এটাকে উপরে লিখি সবার, কারণ একটা সিকোয়েন্সে থাকবে। তাহলে চাপ যদি 1 হয়, ভলিউম কত হয়ে যাবে, 24। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার চাপ এদিকে কি হচ্ছে, সমানে বেড়ে যাচ্ছে, আর আয়তন কি হয়ে যাচ্ছে, এদিকে কমে যাচ্ছে, বোঝা গেল? চাপ বেড়ে যাচ্ছে আর আয়তন কমে যাচ্ছে। তো ওটাকেই তো আমরা ব্যস্তানুপাতিক বলি, যে একটা যখন বাড়বে আরেকটা যদি কমে, সেটাকে আমরা ব্যস্তানুপাতিক বলি, তাই না?
আর আমাদের অঙ্কটা এরকম অঙ্ক করলেই আমাদের ওই জিনিসটা হচ্ছে আমাদের কথার সাথে মিলে যাচ্ছে, ওই অঙ্কটাকেই আমরা এইভাবে লিখি। সেই জন্যই আমরা যখনই বলি ব্যস্তানুপাতিক কোনো জিনিস, ঠিক আছে, তখন আমরা কিভাবে লিখি, প্রপোর্শনাল টু 1/, সেই জিনিসটা। তাহলে পি প্রপোর্শনাল টু 1/v মানে কি হয়, আমরা দেখলাম অঙ্ক করে যে পি বাড়লে ভি কমে যাচ্ছে, তাহলে পি কমলে ভি বেড়ে যাচ্ছে, বোঝা গেল? ব্যস্তানুপাতিক। আর আমরা যদি বলতাম যে সমানুপাতিক, ধর সমানুপাতিক মানে কি, সোজাসুজি লিখে দিতাম, ধর চার্লসের সূত্র আমাদেরকে কি বলে, পি সমানুপাতিক ক্যাপিটাল টি, ঠিক আছে, এটা আমরা পরে বলবো, আমি তোদেরকে ওই অনুপাতটা বোঝানোর জন্য এরকম বলছি। তাহলে কি হবে, পরের লাইনে সমানুপাতিক চিহ্ন উঠলে বল, পি সমান সমান সমানুপাতিক চিহ্ন ওঠে কি হয় সবসময়, কনস্ট্যান্ট ইন্টু টি, তাই না? তাহলে এবার কি হয়ে যাচ্ছে, পি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পরের লাইনে লিখতে পারি আমি। তাহলে এটা যদি এবার 24 হয়, তাই না, এটা যদি 24 হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 24/1 লিখলাম ধর তোর এদিকে, তাই না? আবার আমি কি লিখতে পারি, 48/2 লিখতে পারি, সেটাও 24 হবে, তাই না? এটাও 24 হবে। বাকি হতে পারে পি এর ভ্যালু 3 24 72, আর হচ্ছে 3 এর ভ্যালু 3, টি এর ভ্যালু 3, তাই না? এটাও 72। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, পিও কি হচ্ছে 24 48 72 বেড়ে যাচ্ছে, আর টিও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর এদিকে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ আমার এই অঙ্কটা আমাদের কি দিচ্ছে, যে পি বাড়লে টিও বাড়ছে, বোঝা গেল? সেই জন্যই আমরা সমানুপাতিক যখন বলি আমরা এইভাবে লিখি, সোজাসুজি সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখি, একজন বাড়লে আরেকজন বাড়ে, আর ব্যস্তানুপাতিক মানে এরকম লিখি, একজন বাড়লে আরেকজন কমে, 1/, আকারে। যাই হোক, এগুলো তো সব অঙ্কর জিনিস, ঠিক আছে, ভৌতবিজ্ঞানে এগুলো কি অ্যাপ্লিকেশন। তাহলে আমরা চার্লসের সূত্রটা এখন পড়বো, তাই না? চার্লসের সূত্রর আমাদের মেইন বিবৃতি কি, পি প্রপোর্শনাল টু 1/v। এটা কখন হবে, দেখ, যখন আমাদের এখানে আমরা 3টা জিনিস লিখলাম, তো এখানে কটা জিনিস ছিল, দেখ, সরি এখানে 2টা জিনিস লিখলাম, এখানে 3টা জিনিস ছিল, তাই না? এখানে তাহলে বাকি জিনিসগুলোকে কি করতে হবে, বাকি যারা পড়ে থাকবে, একজনই পড়ে থাকছে, সেটাকে কি করতে হবে, সেই জিনিসটাকে আমি চেঞ্জ করব না, সেই জিনিসটা কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেল? সেই জিনিসটা ধ্রুবক থাকবে। তাহলে এখানে কি আছে, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আছে, তাহলে বাকি কে পড়ে থাকছে, তাপমাত্রা, তাই না? তাহলে এখানে কি লিখতে হবে, একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা কি একটি নির্দিষ্ট বা ধ্রুবক, তাই না? এটা হচ্ছে কি ধ্রুবক, বোঝা গেল? আরেকটা জিনিস কি ধ্রুবক নিতে হবে সব জায়গাতেই, সেটা হচ্ছে, দেখ এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কি গ্যাসের ভর বা পরিমাণ, ঠিক আছে? মোল সংখ্যাও লিখতে পারিস, ভরও লিখতে পারিস, কারণ ভরের সঙ্গে মোল সংখ্যা ডিপেন্ডেন্ট একের উপরের। তাহলে ভর বা আমি স্মল এম লিখলাম, ঠিক আছে? তাহলে কে ধ্রুবক হয়ে যাচ্ছে, ভরও ধ্রুবক হয়ে যাচ্ছে, আর তাপমাত্রাও কি হয়ে যাচ্ছে, ভর বা পরিমাণ, ঠিক আছে? ভর বা পরিমাণ মানে পরিমাণ যত বেশি হবে ভরও তো তত বেশি হবে, বললাম না? পরিমাণ আর তাপমাত্রা কি ধ্রুবক থাকলে কি হয়, পরিমাণ আর তাপমাত্রা ধ্রুবক থাকলে চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। মানে একটি নির্দিষ্ট, মানে কিছু নির্দিষ্ট পরিমাণ গ্যাসে, আমি বিবৃতিটা এটুকু আমি মুখস্থ করব, আমি কিন্তু এর বেশি মুখস্থ করব না, ওই ভাষাটা মুখস্থ করব না বইয়ের, আমি কি মুখস্থ করব, এই পয়েন্টটুকু খালি মুখস্থ করব, আর বলবো কি বইয়ে যেটা লিখেছে সেটা বলবো, তাই না? মুখস্থ করবো অল্প, বলবো বেশি। কি বলবো, যে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তাই না, নির্দিষ্ট আয়তন না, চাপ বাড়লে সেই গ্যাসের যত চাপ বাড়বে আয়তন কি হবে, কমবে, বা আমি বলতে পারি চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হবে, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল গাণিতিক রূপ, আর যেটা ভাষায় বললাম সেটা হয়ে গেল কি বিবৃতি, বোঝা গেল? এই দেখ বয়েলের সূত্র লিখেছে গাণিতিক রূপ এটা, আর বিবৃতিতে কি বলেছে, উষ্ণতা স্থির থাকলে, বলেছিলাম একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ ভরের কোনো গ্যাসের, ওই যে মাস যেখানে বললাম পরিমাণটা কনস্ট্যান্ট, তাই না? কি হবে, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ একজন বাড়লে আরেকজন কমবে, তাই না?
তাহলে ওটাকেই আমরা দেখলাম যে ওই জিনিসটাকে অঙ্ক করে কিভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। কেন লেখা যায় সেটাও আমরা করলাম ডিটেইলে, সংখ্যা দিয়ে উদাহরণ দেখলাম 24টা 2 × 12, তারপর কি 3 × 8, একটা বাড়ছে আরেকটা কমছে, তাই না? ওই জন্য আমরা ব্যস্ত অনুপাতিককে এইভাবে লিখি, সেটাও দেখলাম। তারপরে কি করলাম, ওই কনস্ট্যান্ট এদের পি, এখানে কি হলো প্রপোর্শনালিটিটা উঠে কি হলো দেখ পরের লাইনে সমান সমান আর একটা কনস্ট্যান্ট K1 হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, পি আর ভি এর গুণফল একটা কনস্ট্যান্ট হয়ে যায়, এটাও আমরা করলাম, তাই না? ওই যে 4 × 6 = 24 হচ্ছিল, তারপরে কি 12 × 2 = 24 হচ্ছিল। এদিকের জিনিসগুলো পি আর ভি চেঞ্জ হয়ে হয়ে ডান দিকে সবসময় সেম একটা কনস্ট্যান্ট থাকছিল। সবই আমরা এখান থেকে দেখে নিলাম, তাই না? এবার মনে হয় তোর গ্রাফগুলো করেছে, তাই না? গ্রাফ করেছে, কিছু গ্রাফ পড়তে হবে এখান থেকে, গ্রাফ পড়তে হবে। তাহলে বয়েলের সূত্র খুব সোজা, এটুক হলো বয়েলের সূত্র, তাই না? এবার এখান থেকে আমি কি দুটো গ্রাফ আঁকবো, এদিকে দেখ, এদিকে দেখতে বলেছি, গ্রাফ আঁকবো। তোকে যদি পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকতে বলে, পি আর ভি এর মধ্যে গ্রাফ আঁকতে বলে, এদের গ্রাফটা কি হবে, যখন পি বেশি তখন ভি কম হবে, তাই না? তাহলে ধর যখন ভি বেশি তখন পি কম, তাই না? তাহলে কেমন হবে গ্রাফটা বল? দেখ পি, ধর পি এখানে কম আছে, পি এর ভ্যালু কত নিচে, এটা পি এর ভ্যালু এত হলে ভি এর ভ্যালুটা কি তখন অনেকটা হয়ে যাবে, মানে এরকম কোনো একটা জায়গায় হবে পয়েন্টটা, তাই না? আর হচ্ছে এদিকে পি এর ভ্যালু যখন বেশি হবে ভি এর ভ্যালুটা কি হয়ে যাবে, এদিকে হয়ে যাবে, কাছে চলে আসবে, এরকম মানে এই জায়গাটায় হয়ে যাবে তোর, ধর মানে এরকম করে একটা ছবি হবে। আমরা যখন এক্সপেরিমেন্ট করে করে দেখব, প্রত্যেকটা পয়েন্টে যখন আমরা করব এরকম করে পয়েন্ট পাবো, তখন দেখবো এরকম একটা ছবি হবে। বোঝা গেল? ঠিক আছে, এটা একটা কিসের জন্য হবে, নির্দিষ্ট টেম্পারেচারের জন্য। ধর T1 টেম্পারেচারের জন্য এরকম হলো, তারপর তুই অন্য কোনো একটা টেম্পারেচারে তুই পরীক্ষাটা করলি, তখন তোর এই পয়েন্টগুলো না পেয়ে ওপরের পয়েন্টগুলো পাচ্ছিস, ধর তোর এরকম একটা পেলি, ঠিক আছে? এটা ধর T2 টেম্পারেচারের জন্য এই গ্রাফটা হলো পি আর ভি এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল? তো এরকম করে তুই টেম্পারেচার চেঞ্জ করলে এক একটা গ্রাফ পাবি। কাদের গ্রাফ পাবি? পি আর ভি এর গ্রাফ, আর প্রত্যেকটা গ্রাফে কি টি আর গ্যাসের পরিমাণ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে হয়ে গেল গ্রাফগুলো, এই গ্রাফটা হয়ে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে যে এই দেখ, এখানে যদি বলে এই T2টা বেশি না T1টা বেশি, এখানে মনে রাখবি যে উপরের দিকেরগুলো সবসময় বেশি হচ্ছে, ঠিক আছে? যত উপরে যাবে তত টেম্পারেচার বেশি টেম্পারেচারের জন্য এটা হবে। কারণটা কখন বুঝতে পারবি? চার্লসের সূত্রটা পড়লে কারণটা বুঝতে পারবি। কি কারণ বুঝতে পারবি? দেখ, চার্লসের সূত্রে কি বলেছে, যে আয়তন কার সাথে প্রপোর্শনাল? টি এর সাথে প্রপোর্শনাল। তাহলে যখন কে কনস্ট্যান্ট, যে বাকি থাকলো পি আর এম কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে চার্লসের সূত্র, তাই না? দেখ, এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে যদি আমাদের পি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, পি যদি কনস্ট্যান্ট হয়, এই জায়গাটায় পি এর ভ্যালু তো এটা, তাই না? পি এর ভ্যালু তো এটা এই জায়গাটায়। এবার এখানে আমি কি করছি, পি কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে কি হবে? ভলিউম কি বল, ভলিউম কি হবে? ভলিউম বাড়বে টেম্পারেচার বাড়ালে, তাই না? অর্থাৎ ভলিউমের ভ্যালুটা বেশি হবে, তখন টেম্পারেচার কি হবে? হাই হবে। অথবা আমি বলতে পারি টেম্পারেচার যখন বেশি হবে তখন আয়তনটা বাড়বে। এটা ছবিটা কেমন হয়ে গেল রে, দাঁড়া, কোথায় গেল? হ্যাঁ, এটা কি লিখলাম আমি? ভি, তাই না? আচ্ছা, এত দূর বোঝা গেছে তো? চার্লসের সূত্র জিনিসটা আমি পরেই বলবো, ঠিক আছে? আপাতত মনে রাখবি কি, যে এরকম ছবি হবে, পি আর এটা হচ্ছে ভি, এটুকু মনে রাখবি। বোঝা গেল? পি ভি। আচ্ছা, আর কি মনে রাখতে বললাম? পি ভি এর সঙ্গে মনে রাখতে বললাম, বল, যত উপরে যাবে তত কি হবে? টেম্পারেচার, মানে প্রত্যেকটাই তো নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, তাই না? T1, T2, T3। তাহলে যত উপরে যাবে তত কি হচ্ছে? টেম্পারেচারটা বাড়বে। মানে কার ক্ষেত্রে হবে এটা? টেম্পারেচার বাড়বে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে মনে রাখিস না, ঠিক আছে? এই কন্ডিশনটা আবার অন্যরকম হয়ে যাবে, কারণ এখানে ভি এখানে পি হলে তখন হচ্ছে উপরে গেলে টেম্পারেচার বাড়তো। কেন হবে সেটা তোরা যখন চার্লসের সূত্রটা পড়বি তখন বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। এই জন্য এই জিনিসটা আমি বললাম কি পরে পড়বো, ঠিক আছে? এই
কোনটা বেশি কোনটা কম ওটাও মনে রাখতে হবে না এখন, তোরা খালি এই ছবিটা মনে রাখ যে এরকম হবে। একটু পরে আমি বলছি যে কিভাবে মনে রাখবি আর কেন ওটা হবে, কারণ একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আচ্ছা যাই হোক, তাহলে এটা একটা হয়ে গেল, পি প্রপোর্শনাল টু 1/v ছিল, তাই না? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, কি হচ্ছিল, ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু 1/p, মানে k/p, তাই না? এটা কি একটা কনস্ট্যান্ট। আমি কি দেখতে পাচ্ছি, ভি আর পি এর গুণফল একটা কি ধ্রুবক, তাই না? তাহলে আমি যদি এরকম করে ছবি আঁকি যে পি ভার্সেস পিভি, ঠিক আছে, এই যে বইয়ে দেখ এঁকেছে পি আর পিভি এর মধ্যে কি রিলেশান, তাই না? তাহলে কি হচ্ছে এদের মধ্যে রিলেশনটা? হতো আচ্ছা, ভিপি আর কনস্ট্যান্টের মধ্যে আগে রিলেশনটা দেখ। এই যে এটা যদি তোকে গ্রাফে আঁকতে বলে, তুই কি করবি, যে ভিপি মানে গ্রাফে আমি ভিপি এর গুণফলটা আমি প্রকাশ করছি, ঠিক আছে? ভিপিটা কি হবে, পি এর সঙ্গে, যে এটা হচ্ছে পি, চাপ আমার বাড়ছে, ধর চাপ বাড়লে কি হবে, আয়তন অলরেডি কমবে, চাপ আর আয়তনের গুণফলটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে চাপ যত খুশি বাড়ুক না কেন, আমার গুণফলটা কি থাকছে, সবসময় একই থাকছে। চাপ বাড়ছে, গুণফল এটাই থাকছে, চাপ বাড়ছে, গুণফল এটাই থাকছে, চাপ বাড়ছে, গুণফল এটাই থাকছে, এরকম হবে, ঠিক আছে? অথবা আমি যদি এটা ভলিউমও বলতাম, তখনও কি হতো, ভলিউম কমছে, ওই জন্য চাপ বেড়ে গিয়ে গুণফলটা সেম থাকছে। ভলিউম ধর বাড়ছে, তাহলে তখন চাপ কমে যাচ্ছে, আরও চাপ কমে গিয়ে গুণফলটা একই থাকছে। ভলিউম আরও বাড়ছে এদিকে, তাই না, চাপটা কমে গিয়ে গুণফলটা একই থাকছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ভি আর পি এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট হবে, নিচে পি থাকুক বা ভি থাকুক। আরেকটা গ্রাফে কি দেখলাম, যে ভি ভার্সেস পি যেখানে ছিল 1/, যেটা ছিল সেটা হচ্ছে এরকম গ্রাফ হবে, তাই না, একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য। আর এরকম করে এক একটা টেম্পারেচারের জন্য এক একটা এরকম গ্রাফ হবে, তাই না? তো পরীক্ষায় যদি আসে তুই একটাও এরকম আঁকতে পারিস, কোনো সমস্যা নেই। এরপরে আমি ওই তিনটার মধ্যে কখন কোনটা টেম্পারেচার বেশি কম ওটা আমি একটু পরে, চার্লসের সূত্রটা হলে বোঝা যাবে। দেখ এবার এটা তো হয়ে গেল, এবার হচ্ছে চার্লসের সূত্র। কটা বাজে, আরও 5 মিনিট আছে না? চার্লসের সূত্র, এই জিনিসটাকে ছোট করে নিই। এই হাতে পড়ে আছিস, বয়েলের সূত্র গেল, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলেছে দেখ, চার্লসের সূত্র, ঠিক আছে? চার্লস কি বলেছে বল, একটু আগেই তো বললাম, গ্যাসের আয়তন কার সাথে সমানুপাতিক, টেম্পারেচারের সাথে সমানুপাতিক। কিন্তু এই টেম্পারেচারটা, এই জায়গাটায় মানে অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে মন না দিলে তোরা বুঝতে পারবি না কিছু, তোদের যা ভালো অবস্থা। দেখ এদিকে দেখ, কি কি মানে কোয়ান্টিটিগুলো কি কি ছিল, ভি, পি, টি আর এম, তাই না? তাহলে এখানে ভি আর টি এর মধ্যে যখন রিলেশন, তখন আমাদের কে কে কনস্ট্যান্ট থাকবে বল, পি আর এমটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য নির্দিষ্ট চাপে আয়তন উষ্ণতার সমানুপাতিক। এটা আমরা বলে দিতে পারতাম, কিন্তু এটা আমরা বলবো না, এটার মধ্যে একটা ব্যাপার আছে। কারণ এই যে তোদেরকে ব্যাপারটা বলেছিলাম যে এখানে আমরা এটাকে ক্যাপিটাল টিও লিখতে পারি, আবার স্মল টিও লিখতে পারি, ঠিক আছে? এবার এটা স্কেলের উপর ডিপেন্ডেন্ট করে, কোন স্কেল দিয়ে মাপছিস। ধর তোর কোনো একটা জিনিস মাপছিস তুই মিটার স্কেল দিয়ে, কোনো একটা জিনিস মাপছিস তোর সেন্টিমিটার স্কেল দিয়ে, তাই না? এরকম বিভিন্ন স্কেল হয়। ওই দুটো স্কেল যদিও আমি যে উদাহরণগুলো দিলাম সেম, কিন্তু এখানের যে স্কেলগুলো আছে এই স্কেলগুলো সেম না। ধর এখানে দুটো স্কেল আছে, একটা স্কেল কি 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, ঠিক আছে? এখানে আরেকটা স্কেল আছে, সেই স্কেলটাও 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু এই জায়গাটাকে ও 0 বলবে, এই জায়গাটাকে ও 0 বলবে, এই জায়গাটাকে ও 1 বলবে, এরকম ডট 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 করে এরকম করে এই জায়গাটাকে তোর কিছু একটা বললো। ধর 273 আসলো এখানে, ঠিক আছে? 273টা ঘর আছে টোটাল। তাহলে এই যে এখানে যদি আমি যাই, এদিকে কত যাই, তাহলে এদিকে -1 -2 করতে করতে এদিকে কত হয়ে যাবে, -273, তাই না? তো এটা হচ্ছে তোর ডিগ্রি সেন্টিগ্রেডের স্কেল, ঠিক আছে? ডিগ্রি সেন্টিগ্রেডের স্কেল। এটা হচ্ছে তোর কি, কেলভিনের স্কেল। কেলভিনও কি একটা ইউনিট, টেম্পারেচারের ইউনিট। আর এটা কি, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও টেম্পারেচারের ইউনিট, কিন্তু স্কেল দুটো আলাদা।
আমরা যেই টেম্পারেচারকে 0 কেলভিন বলবো সেই টেম্পারেচারকে কি বলবো এখানে মাইনাস -273°C মানে 0 কেলভিন, তাই না? তাহলে এখানে যেটা আর বৃদ্ধিগুলো কি প্রত্যেকটা ঘরের বৃদ্ধি সমান, মানে 1°C বৃদ্ধি মানে এখানে এক ঘর বৃদ্ধি মানেও কি এখানে এক ঘর বৃদ্ধি, মানে 273 থেকে এটা 274 হলো, তারপরে কি হলো 275 হলো, তাই না? তাহলে কি হচ্ছে কেলভিন স্কেল বা উষ্ণতার পরম শূন্য স্কেল কাকে বলা হয়? যেই স্কেলে -273°C জিরো ধরা হয় তাকে কি বলা হয়? কেলভিনের স্কেল বা পরম শূন্য উষ্ণতার স্কেল বলা হয়। বোঝা গেল? তো এই যে যখন আমরা ক্যাপিটাল টি লিখি তখন মনে রাখবি সেটা এই স্কেলে বলা হচ্ছে, এই স্কেল দিয়ে মেপে আমরা বলছি। আর যখন আমরা স্মল টি লিখি তখন কি আমরা নর্মাল সেন্টিগ্রেড স্কেল দিয়ে মেপে বলছি। তো চার্লস যখন সূত্রটা দিয়েছিল, চার্লস তখন কেলভিন সূত্রে, কেলভিনের স্কেলের সূত্রে, মানে কেলভিনের স্কেল দিয়ে মেপে সূত্রটা দেয়নি। তাহলে অনেক সহজেই যেরকম আমি বললাম যে কি বললাম যে ভি প্রপোর্শনাল টু টি, তাই না? যখন পি আর এম কনস্ট্যান্ট তখন এটা বললেই হয়ে যেত সূত্রটা, তাই না? যেটা এখান থেকে ভাষাটা একটু আগে বলেছিলাম। কিন্তু চার্লস কি করেছিল? চার্লস ওই জিনিসটা তখন করেনি। চার্লস একে দিয়ে বলেছিল, এই স্কেলের দিয়ে রিলেশনটা কেমন হবে সেই রিলেশনটা অঙ্ক করে বের করেছিল, ঠিক আছে? মানে মেপে বের করেছিল, অ্যাকচুয়ালি সেন্টিগ্রেড স্কেল দিয়ে মেপে বের করেছিল, তখন যে সূত্রটা হয় সেই সূত্রটা বলেছিল। তাহলে দেখ এখানে কি হচ্ছে, এই জিনিসটা যদি এরকম হয়, ঠিক আছে, এদের মধ্যে আগে রিলেশনটা আমি বের করে নিই। এখানে কি দেখলাম, এখানে কোনো একটা জিনিস 1°C যদি হয়, ঠিক আছে, 1°C মানে কত হচ্ছে? আচ্ছা 0° মানে কত হচ্ছে বল? -273°C, এটা হচ্ছে কি 0 কেলভিন, তাই না? বোঝা গেল? তাহলে এবার 1 মানে কি? 1 কেলভিন মানে কি? বা 1 কেলভিন, ডিগ্রি না, 1 কেলভিন মানে হচ্ছে এদিকেও 1 যোগ হলো, এদিকেও কি 1°C যুক্ত হবে, তাই না? কারণ এক ডিফারেন্সটা তো সেম বললাম, 1 কেলভিন সমান 1°C, দুদিকেই 1 যোগ করলাম, মানে 0 সঙ্গে 1 যোগ করলাম, এদিকেও 1 যোগ করলাম, তাই না? তাহলে এখানে 2 যোগ করলে এখানেও কত যোগ হবে? 2 যোগ হবে, তাই না? তাহলে এখানে যদি আমাদের আমরা বলি যে তোর ধর টি, ঠিক আছে, তাহলে এখানেও কি যোগ করতে হবে? টি যোগ করতে হবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে দেখ, কোথায় গেল, হ্যাঁ, এই টি কেলভিন এদিক থেকে -273, না এটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাই না? 273°C সমান T°C, তাই না? বুঝে গেল? এবার এই জিনিসটাকেই আমরা, যেটা কেলভিনের ছিল সেটাকে আমরা ক্যাপিটাল টি বলবো, ঠিক আছে? আর যেটা তোর হচ্ছে ইয়েতে স্কেলে ছিল, সেন্টিগ্রেডের স্কেলে ছিল, সেটাকে আমরা কি বলবো? স্মল টি বলবো, তাই না? তাহলে এখান থেকে দেখ আমাদের একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি মানে +273। কেন হচ্ছে? কারণ দেখ আমি যখন বলছি যে কোথায় গেল, হ্যাঁ, ধর আমি বলছি 0 কেলভিন, তাহলে আমি কি করব? এখান থেকে আমি ওটা কিভাবে পাচ্ছি? ধর বলবো আমি 0 কেলভিন, তাহলে এখানে কত বসাতে হবে টি এর জায়গায়? বল, টি এর জায়গায় কি সেন্টিগ্রেডেরটা, কত °C? 0 কেলভিন মানে -273 প্লাস এখান থেকে 273 হয়ে যাবে, তাই না? কেটে গিয়ে 0 চলে আসবে। ওই জন্য আমরা এই রিলেশনটা আর কি কনভার্ট করার জন্য ব্যবহার করি। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, তাই না? দুটো স্কেল সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আরেকটু পড়াই, হ্যাঁ, পড়াবো না আরেকটু? তাহলে পরের দিন আবার এখান থেকেই শুরু করতে হবে, তো চার্লসের সূত্র থেকে। যা 9:30 বেজে গেছে।